ভিডিও গেমের চেষ্টা। স্কুল শেষ হতেই গট্টু চিংকি ঘরে চলে আসে। চলো সোনারা, খাবার তৈরি হয়ে গিয়েছে। খুব খিদে পেয়েছে না? স্কুল থেকে এসে আগে হাত পা ধোয়া। হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। আর আজ তো তুমি ছোলে ভাটুরি বানিয়েছো না? উফ, কি দারুণ গন্ধ আসছে। গন্ধ তো আসবেই, কারণ এত ভালোবেসে বানিয়েছি যে। চলো তাড়াতাড়ি বসে যাও, না হলে খাবার ঠান্ডা হয়ে গেলে মজাই পাবে না আর। হ্যাঁ মা। গট্টু আর চিংকি ডাইনিং টেবিলে বসে পড়ে। মা ওদের প্লেটে ছোলে ভাটুরে বের করে দেয়। চিংকি ওটা খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল, কিন্তু গট্টুর খাওয়ার দিকে মন ছিল না। মা, তোমার ফোন কোথায়? আমার ফোন? কি দরকার আমার ফোন? চাই, একটু বলো না কোথায়। আগে বল যে কি দরকার। তুমি বুঝবে না। আরে বাহ, এটা তো দারুণ। চিংকি, কি হয়েছে ওর? আরে ওই গেমটা খেলতে চায়, একদম দিও না ওকে। মাইন্ড ইওর ওন বিজনেস চিংকি। একটা নতুন গেম এসছে আর সবাই ওর বন্ধুরা এই ব্যাপারে কথা বলছিল। আর এই গেমটা মোবাইলে খেলে। আচ্ছা, কি এমন গেম দেখি তো? মা, একটা কার রেসিং গেম আছে, জুমজুম এক্স। ওর মধ্যে অনেক ফাস্ট কার আছে, যেমন ফারারি, বুগাটি, যেটা নিয়ে তুমি খেলতে পারো। আমার সব বন্ধু ওই গেমটাই খেলছে মা, আমারও খেলার আছে। খাওয়ার পরে একটু খেলতে পারবো না প্লিজ মা, প্লিজ? আচ্ছা আচ্ছা, খেলিস তুই, এখন খাবারটা তো খা। থ্যাংক ইউ মা, তুমি খুব ভালো। মা, ওর কথা শোনো না, না হলে ও ফোনের সাথে চিপকে যাবে, তারপর আর কারোর কথা শুনবে না। মা চিংকিকে বাচ্চা ভেবে ওর উপর হাসতে লাগে। গট্টু খাবার পর মায়ের কাছ থেকে ফোন নিয়ে নেয়। দেখ গট্টু, এখন 2টো বাজে, আমি কিন্তু 3টের সময় ফোন নিয়ে নেব, বুঝেছিস? হ্যাঁ মা, নিশ্চিন্ত থাকো, আমি দিয়ে দেবো। হ্যাঁ মা, আর 1 ঘন্টা প্লিজ, আমি একটা লেভেল আগে এসে গেছি। 4টের সময় নিশ্চয় ফোন দিয়ে দেব। এভাবে করতে করতে ঘড়িতে 7টা বেজে যায়, আর গট্টু চিংকির বাবাও অফিস থেকে ফিরে আসে। আরে, তুমি এসে গেছো? একটু গট্টুকে বোঝাও না, সে দুপুর থেকে আমার মোবাইলটা নিয়ে বসে আছে, এখনো ফেরত দিচ্ছে না। গট্টু, মায়ের ফোন ফিরিয়ে দাও। গেম খেলতে থাকবে তাহলে চোখ খারাপ হয়ে যাবে। আর হোমওয়ার্ক করেছো? চিংকি, এ আজ হোমওয়ার্ক করেছে? না বাবা, ঘরে আসতেই মোবাইলে গেম শুরু। গট্টু, ফোন আমায় দাও, যাও হোমওয়ার্ক করো। আজ থেকে তুমি ফোন পাবে না। শোনো, এতে পাসওয়ার্ড লাগিয়ে দাও। এখানে গট্টু আর রাগ করতে পারবে না। সন্ধেবেলায় গট্টু চিংকি হোমওয়ার্ক করতে বসে, কিন্তু গট্টুর মাথায় সেই গেমের খেলায় ঘুরতে থাকে। গাট্টু, তুই তো ভূতের মতো লাগছিস, সকাল সকাল কি করছিলিস? চেঁচিও না চিংকি, মাথা ব্যথা হচ্ছে। তুই সারা রাত গেম খেলেছিস, এভাবে তো ঘুমও হয়নি ঠিকঠাক, স্কুলে যাবি কি করে? গাট্টু, তোমার কি হয়েছে? শরীর খারাপ কি? সারা রাত জুমজুম এক্স খেলছিল, তাই তো এরকম দেখতে লাগছে। বাপ রে, এইটা শুধু গাট্টুই করতে পারবে, বাবা মা বকা দেয়নি? আমিও জুমজুম এক্সের ভক্ত হয়ে গেছিলাম, এখন তো বাবা মা আমাকে ফোনও দেয় না। মা বাবা তো মোবাইলে পাসওয়ার্ডও দিয়েছিল, কিন্তু গাট্টু খুঁজে ফেলে। এইটা তো ঠিক বললে তুমি। আচ্ছা, আজকে ফ্রাইডে, আর সবাই পার্কে খেলার জন্য দেখা করা হচ্ছে, ঠিক আছে? তোমরা আসছো তো? হ্যাঁ। ইয়েস ইয়েস, আবার দেখা হবে। চল না গাট্টু, বাইরে খেলতে যাই, সবাই আসবে আজকে। হারি, বন্টি, বিন্নি, গুড্ডি, সবাই। চ না যাই, চ চ চ না। চিংকি, বিরক্ত করো না, তোমার যাওয়ার আছে, তুমি যাও। চিংকি তো অবাক হয়ে যায়, কারণ গট্টু খেলার জন্য সব সময় তৈরি থাকতো, কিন্তু এখন খেলতে যেতে চাইছে না। চিংকির খুব চিন্তা হয় গট্টুকে নিয়ে। ও একটু রেগে মেগে ওখান থেকে খেলতে চলে যায়। পরের দিন গট্টু আবার মোবাইল ফোনে গেম খেলছিল। হঠাৎ তখন স্ক্রিনে একটা অ্যালার্ট আসে। ওখানে বড় বড় লাল অক্ষরে লেখা ছিল, গেম আপডেট, প্লিজ ওয়েট। ও ভীষণ ফ্রাস্ট্রেট করতে লাগে। ওর গেম খেলা ছিল,
কিন্তু আপডেটের জন্য ওকে তো দাঁড়াতেই হবে। গেম আপডেট হতে তো সময় লাগবে। ততক্ষণ কি করা যেতে পারে? গিয়ে দেখি চিঙ্কি কি করছে। মা, চিঙ্কি কোথায়? আরে, তুই গেম থেকে বেরিয়ে এসছিস? চিঙ্কি তো বাইরে খেলতে গেছে বন্ধুদের সাথে, পার্কে হরিও এসছে। তুইও যাচ্ছিস নাকি? হ্যাঁ মা, আমি আসছি। আরে গাট্টু, তুই এসে গেলি? আমি ভেবেছিলাম তুমি গেমের পরে আমাদের ভুলে গেছো। আমার তো মনে হয়েছিল জুমজুমেক্স আমাদের জায়গা নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমিও। চ না আমরা ছোঁয়াছুঁয়ি খেলি। তুই নতুন এসছিস না, তাই তুই আমাদের ধরবি। চ, এখন পালা। গাট্টু সবার পেছনে দৌড়ানোর চেষ্টা করতে লাগে, কিন্তু দৌড়ানোর জন্য ওর একদম শক্তি ছিল না। ওর খুব দুর্বল লাগছিল, ওর যেন মাথা ঘোরাচ্ছিল। অনেক দিন পর খেলাধুলার জন্য ওর চোখ যেন রোদও সহ্য করতে পারছিল না, আর খুব ঘামও হতে লাগে ওর। জোরে জোরে হাঁপাতেও লাগে। দুর্বল লাগার জন্য গাট্টু মাটিতে পড়ে যায়। সব বন্ধুরা ওকে দেখে ভয় পেয়ে যায় আর দৌড়ে দৌড়ে ওর কাছে যায়। তখন গাট্টু কাঁদতে লাগে। গাট্টু, কি হলো? তুই ঠিক আছিস তো? না চিঙ্কি, আমার ক্লান্ত লাগছে। এমন মনে হচ্ছে যেন আমি আর কখনো খেলতে পারবো না। আমার কি হচ্ছে চিঙ্কি? ওফো গাট্টু, এটা তো হতোই। রাত্রিবেলা শুচ্ছিস না, খাবার খাচ্ছিস না, সারা দিন গেম খেলছিস। এখন তো দুর্বল লাগবেই। কোনো ব্যাপার নেই গাট্টু, আমরা আবার তোমাকে স্ট্রং আর হ্যাপি করে তুলবো। তার জন্য আমাকে কি করতে হবে? এর জন্যই তোকে খেতে হবে সবুজ সবুজ শাক। আমাদের সঙ্গে খেলতে হবে। তোমার দরকার খুব ভালো ঘুম আর অনেক ভিটামিন ডি, যেটা তুমি পাবে সূর্য মামার থেকে। আর সব থেকে ইম্পর্টেন্ট গাট্টু, তোকে গেম খেলা বন্ধ করতে হবে। গাট্টুর খুব খারাপ লাগে, কিন্তু ও জানতো যে চিঙ্কি ঠিক বলছে। ঠিক বলছো চিঙ্কি, আমার গেম খেলা কম করতে হবে। গাট্টু এবার চিঙ্কি আর বন্ধুদের কথা শুনে ঘরে গিয়ে আর ফোন ছোঁয় না। আর মা রাত্রিবেলার খাবারে ভেন্ডি আর রুটি দেয়, যেটা ও খুব আনন্দে খায়। আর সেই রাতে গাট্টু টাইমে শুয়ে পড়ে। ওকে টাইমে শুতে দেখে ওর মা বাবা খুব আনন্দে হাসে। স্কুলে টিফিন টাইমে আবার নতুন গেমের চর্চা হচ্ছিল। এই গেমটা একটা ফ্যান্টাসি গেম, যার মধ্যে জাদুঘর আর ড্রাগন আছে। সত্যিতে? কি গাট্টু, আবার গেমের ভূত হওয়ার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, কিন্তু রোজ নয়, সপ্তাহে শুধু একদিন। গাট্টু, তুই শোধরাবি না। চিঙ্কির হেয়ার কাট। চিঙ্কি আর গাট্টু আরাম করে লিভিং রুমে বসে টিভি দেখছিল। চিঙ্কি, হয়ে গেছে। তুমি আর এখানে কতক্ষণ কার্টুন দেখবে? না না গাট্টু, আমি এখন এই কার্টুনটাই বসে বসে দেখবো। তখনই সেখানে মা চলে আসে। চিঙ্কি, এটা কিন্তু খুব খারাপ কথা। চলো নিজের ভাইয়ের সাথে রিমোট শেয়ার করো। তোমাদের পরস্পরের সাথে শেয়ার করা উচিত। আচ্ছা মা, এই নে গাট্টু, এবার তুই দেখ। তখন বাবাও সেখানে চলে আসে। আরে, এরা শুধু তো তোমার কথাই শোনে, আমার কথা তো একদমই শোনে না এরা। তুমি বাপের বাড়িতে যাচ্ছ, কে জানে কি করে সামলাবো। কি মা, তুমি মামা বাড়ি যাচ্ছ? মা, আমাদেরও নিয়ে চলো না, আমারও দিদার কাছে যাওয়ার আছে। না বাবা, তোমাদের পরীক্ষা আছে না? এমনিতেও দিদার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, তাই দেখা করতে যাচ্ছি আমি। আচ্ছা মা, তুমি শান্তি মতো যেও আর দিদার খেয়াল রেখো। আচ্ছা মা, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ বাবা, খুব তাড়াতাড়ি চলে আসবো আমি। ওহো মা, আমার এক্ষুনি মনে পড়লো, তুমি তো আমার হেয়ার কাটিং করতে বলেছিলে, কিন্তু তুমি তো চলে যাবে। এখন কি করে হবে তাহলে? আরে বাবা, তুই চিন্তা করিস না, আমি এই গেলাম আর এই এলাম। আচ্ছা মা, তুমি তাড়াতাড়ি এসো, তারপর করে দিও, কিন্তু আমি তোমার হাতে কাটিং করাবো। পরের দিন মা মামা বাড়ি চলে যায় আর গাট্টু আর চিঙ্কি স্কুলে চলে যায়। বাচ্চারা, তোমরা কথা বলো না। আমাদের স্কুলে নতুন প্রিন্সিপাল এসেছেন। উনি আগে আর্মি স্কুলের প্রিন্সিপাল ছিলেন আর উনি ভীষণ স্ট্রিক্ট।
উনি সব বাচ্চার ইউনিফর্ম আর হেয়ারস্টাইল চেকিং করবেন বলেছেন। সব বাচ্চারা এক এক করে নিজের চেকিং করায়, আর কিছুক্ষণ পরে কিছু বাচ্চাদের আলাদা লাইনে দাঁড় করানো হয়, আর চিঙ্কিকেও সেই লাইনে দাঁড় করানো হয়। কিছুক্ষণ পর সেখানে প্রিন্সিপাল ম্যাডাম আসেন। স্টুডেন্টস, তোমাদের কারোর ইউনিফর্ম সঠিক নয়, এই জন্য তোমাদের এখানে দাঁড় করানো হয়েছে। এখন থেকে সবার ইউনিফর্ম নিট অ্যান্ড ক্লিন হতে হবে, আর তোমাদের চুলের লেন্থও একদম পারফেক্ট হতে হবে। মনে করে কালকের থেকে নিজেদের ইউনিফর্ম যেন সঠিক করে পরে আসবে, যাতে তোমরা স্কুলের রুলস ফলো করো, আর সেটা যদি না হয় তাহলে তোমরা পানিশমেন্ট পাবে। চিঙ্কি, আমি জানি তুমি কি কথা ভাবছো। দেখো, তোমার ইউনিফর্ম একদম পারফেক্ট আছে, কিন্তু তোমার হেয়ার স্টাইলে প্রবলেম আছে। তোমার চুল খুব বড় হয়ে গিয়েছে যে। আর স্কুলের রুল হিসাবে সব বাচ্চাদের নিজেদের চুলের লেন্থ এক সমান রাখতে হবে। তাই চিঙ্কি, তাড়াতাড়ি নিজের চুলের হেয়ার কাট করিয়ে নাও, যাতে তুমি পানিশমেন্ট না পাও। ওকে ম্যাম। চিঙ্কি তারপর ক্লাসে চলে আসে, কিন্তু কারোর সাথে কথা বলে না, এমনকি ও গাট্টুর সাথেও কোনো কথা বলে না। তারপর স্কুলের ছুটির পর দুজনে ঘর চলে আসে। আরে বাচ্চারা, এসে গেছো তোমরা? চলো তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করো আর এসে যাও খেতে। না বাবা, আমার খিদে পাচ্ছে না, আমি আমার রুমে যাচ্ছি। কি হলো চিঙ্কি? আর এটা বলে ও নিজের রুমে চলে যায়। দেখো না বাবা, এ আজকে এমন বিহেভ করছে। তারপর গাট্টু বাবাকে সব কথা জানায়। আরে গাট্টু, এইটা তো খুবই চিন্তার ব্যাপার, কারণ ছোটবেলার থেকে এখনো অবধি চিঙ্কি শুধু মায়ের কাছে হেয়ার কাট করিয়েছে। এমনিতে তার চিন্তাটা সঠিক, যখন মা এখানে নেই তখন হেয়ার কাট কি করে হবে? বাবা, এতে কি এসে যায়? একটা বারের জন্য সে বাইরেও কাটিং করতে পারে। না গাট্টু, খুব আগের কথা। চিঙ্কি ছোটবেলাতে চুল কাটাতে গেছিল, কিন্তু ভুল করে সিজারটা চিঙ্কির কানে লেগে গেছিল, তাতে সে একটু আঘাত পেয়েছিল। সেই আঘাতটা তো খুব কম, কিন্তু চিঙ্কি যে ছোট বাচ্চা ছিল তখন, তো সে সেই কথাতে খুব ভয় পেয়ে গেছিল, আর তবে থেকে সে মায়ের কাছেই হেয়ার কাট করায়। ও, তো বাবা এখন কি করবে বলো না, এখন কি করব? চিঙ্কি নিজের রুমে বসে ভাবছিল যে ও কি এবার পানিশমেন্ট পাবে, কারণ ও তো নিজের মাকে ছাড়া কাউকে দিয়ে হেয়ার কাট করায় না। আর ভাবতে ভাবতে ও ঘুমিয়ে পড়ে। যখন ওর ঘুম ভাঙে, দেখে গাট্টু আর বাবা ওর সামনে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। চলো চিঙ্কি মা, রেডি হয়ে যাও। রেডি? কিন্তু কেন বাবা? কোথায় যাচ্ছি বাবা? আমরা হেয়ার কাট করাতে নিয়ে যাচ্ছি না চিঙ্কি। কি? আমি করাবো না হেয়ার কাট? আমি মাকে ছাড়া কাউকে দিয়ে হেয়ার কাট করাবো না। আরে না চিঙ্কি, আমি তোমার না, আমার আর গাট্টুর কাটিং করাবো। সত্যি? নয়তো কি, দেখো না আমাদের চুল কত বড় হয়েছে, তাই আমি আর বাবা কাটিং করতে যাচ্ছি। এসো, আমাদের সঙ্গে যাবে না? আচ্ছা, চলো। আসলে এটা বাবা আর গাট্টুর প্ল্যান ছিল চিঙ্কির হেয়ার কাট করানোর জন্য। ওরা চিঙ্কিকে নিয়ে স্যালন পৌঁছে যায়, আর স্যালনের ভেতর থেকে একটা আন্টি বেরিয়ে আসে, আর চিঙ্কিকে ভালোবেসে বলে, আচ্ছা তুমি তাহলে চিঙ্কি, তুমি তো বেশ মিষ্টি দেখতে, আর তোমার চুল কি সুন্দর, শুধু একটু ছোট্ট কিউট ধরনের হেয়ার কাট দরকারের। বাবা, আমি মাকে দিয়ে ছাড়া কাউকে দিয়ে হেয়ার কাট করাবো না। চিঙ্কি মা, এখন এটা ছেড়ে দাও, যদি তুমি হেয়ার কাট করাওনি তাহলে তুমি পানিশমেন্টও ঠিক পাবে। চিঙ্কি সোনা, চলো আমার সাথে ভেতরে এসো। তোমার যদি একটুখানি ভয় লাগে, আমি তোমার হেয়ার কাট করব না তাহলে, আই প্রমিস। আর যদি তুমি তোমার ভয়ের সাথে লড়াই না করো, তাহলে সবসময় তোমার মনের ভেতর সেই ভয়টা থেকেই যাবে। এটা শুনে চিঙ্কির মনে সাহস এসে যায়। চিঙ্কি সোনা, আসো, এতে বসে পড়ো। এবার তোমার চোখটা বন্ধ করে নাও, আর দেখবে কিছুক্ষণের মধ্যে তোমার হেয়ার কাট হয়ে যাবে, আর তুমি জানতেও পারবে না। আচ্ছা আন্টি, আমি নিজের চোখ বন্ধ করে রাখবো। আচ্ছা বলো তাহলে, আমি নাকি শুনলাম তুমি আর গাট্টু মিলে একদিন স্যান্ডউইচ বানিয়েছিলে? হ্যাঁ আন্টি, আমাদের স্কুলে শেখানো হয়েছিল। খুব দারুণ টেস্টি ছিল, আর খুব হেলদিও। আচ্ছা, হেলদি কি করে? আরে আন্টি, ওর মধ্যে চিজ ছিল না তো, আর অনেক ভেজিটেবলস ছিল, এই জন্যই তো ওটা একটা হেলদি স্যান্ডউইচ ছিল। ও, এবার বুঝলাম।
চিঙ্কি তো খুব বুদ্ধিমতী। আন্টি আস্তে আস্তে চিঙ্কির সাথে কথা বলতে লাগে, আর 5 মিনিটের মধ্যেই চিঙ্কির হেয়ার কাট একদম তৈরি হয়ে যায়। চিঙ্কি সোনা, এবার তোমার চোখ খুলতে পারো। কি সত্যি আমার কি হেয়ার কাট এত তাড়াতাড়ি হয়ে গেল? আমি তো বুঝতেই পারলাম না, আর তাড়াতাড়ি হয়ে গেল। আর নয় তো কি, আমি বলেছিলাম না তোমাকে একদম ভয় পেতে হবে না। আরে চিঙ্কি, দেখো কত তাড়াতাড়ি তোমার হেয়ার কাট হয়ে গেল, আর তোমার ভয়টাও চলে গেল, তাই না? হ্যাঁ বাবা, আর আমার ভয়ও একদম চলে গেছে। আরে বা, এ তো খুবই ভালো কথা। তাহলে এই কথাতে আমরা আইসক্রিম পার্টি করি। আর দুজনে ওরা বাইরে গিয়ে আইসক্রিম খেতে লাগে। চিঙ্কি কেক বানালো। আজ গাট্টু আর চিঙ্কির স্কুলের ছুটি ছিল, আর দুজনে বসে বসে খুব বোর হচ্ছিল। তখনই চিঙ্কি টিভি অন করে দেয়। কত বোর হয়ে যাচ্ছি গাট্টু, চলো একসাথে বসে টিভি দেখি। হ্যাঁ চিঙ্কি, চলো কিছু ভালো দেখি। কি করি? কোনো কার্টুন দেখি কি? আরে না না চিঙ্কি, আমি কার্টুন দেখবো না, কিছু একটা ভালো খোঁজো। আরে বা, এই দেখো গাট্টু, কুকারির শো দেখাচ্ছে। মা এইটা দেখে আমাদের জন্য নতুন নতুন ডিশ বানায়। আরে হ্যাঁ চিঙ্কি, চলো আমরা দেখি আজকে তো কি বানানো শেখাবে। আমি তো এটা দেখার জন্য খুবই এক্সাইটেড। মা তো এই শোটাকে রোজ দেখে। কুকারি শোতে কেকের রেসিপি দেখানো হচ্ছিল। গাট্টু আর চিঙ্কি মন দিয়ে রেসিপি দেখছিল। চিঙ্কি, এদেরকে কেক বানাতে দেখে তো আমারও খিদে পেয়ে গেছে। আমরা দুজনে একসঙ্গে একটা কেক বানাই। হ্যাঁ গাট্টু, আমিও তাই ভাবছিলাম। এমনিতেও তো আমরা দুজনে খালি বসে আছি, কত বোর হচ্ছি। চলো তাহলে দেরি কিসের, চলো আমরা গিয়ে দেখি কিচেনে কেক বানানোর জিনিস কোথায় রাখা। হ্যাঁ গাট্টু, তুমি যাও আর জিনিসপত্র খোঁজা শুরু করো। ততক্ষণে আমি মাঠ থেকে কেক বানানোর পারমিশন নিয়ে আসি। দুজনে নিজের নিজের কাজে লেগে পড়ে। তারপর গাট্টু খুব মন খারাপ করে চিঙ্কির কাছে আসে। এসো গাট্টু, দেখো মাম্মি আমাদেরকে কেক বানানোর পারমিশন দিয়ে দিয়েছে। আরে চিঙ্কি, আমরা কেকটা তৈরি করব কি করে? এখানে তো জিনিসপত্রই নেই। হ্যাঁ বাচ্চারা, এখন মনে পড়লো, আমি তো লাস্ট উইক কেক বানিয়েছিলাম না, তারপরে আমি এখনো পর্যন্ত শপিং এ যেতে পারিনি, তাই কেক বানানোর সব জিনিসপত্র এখন অ্যাভেলেবল নেই। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি খুব মন খারাপ করে বসে। কত বোর হচ্ছিলাম আমরা, কত মুশকিল করে আইডিয়াটা এসেছিল যে কেক বানাবো। এখন কি করি? মাম্মি যখন দেখে যে বাচ্চারা মন খারাপ করে বসে আছে, আরে গাট্টু চিঙ্কি, তোমরা দুজন এত চিন্তা করো না, আমার কাছে একটা খুব ভালো আইডিয়া আছে। তোমরা রেগুলার কেকের জায়গায় একটা স্পঞ্জ কেক বানাও, সেটা বানানোর সব সামগ্রী আছে। এইটা শুনে গাট্টু আর চিঙ্কির মনে আবার থেকে একটু আশা জাগলো। ওরা আবার থেকে একটু এক্সাইটেড হয়ে মার পেছন পেছন কিচেনে চলে যায়। দেখো বাচ্চারা, তোমাদের কাছে তো সামগ্রী কম আছে, তাই তোমরা সেরকম কেক তো বানাতে পারবে না যেমনটা টিভিতে দেখেছিলে, কিন্তু হ্যাঁ, তাও তোমরা একটা ভালো কেক বানাতে পারবে এই লিমিটেড জিনিসপত্রের সাথেই। ঠিক আছে মা, আমরা দুজনে রেডি, তাই না চিঙ্কি? হ্যাঁ মা, আমরা দুজনে রেডি। ঠিক আছে, তাহলে আমি যেমন যেমন বলছি তোমরা তেমন ফলো করো। তারপরে মাম্মি গাট্টু আর চিঙ্কি কে স্পঞ্জ কেকের রেসিপিটা জানায়, আর ওরা দুজনে মাম্মির ইনস্ট্রাকশনস কে একদম ফলো করতে থাকে। আচ্ছা বলো তো গাট্টু চিঙ্কি, তোমরা কোন শেপের কেক বানাতে চাও? স্কোয়ার শেপের। না না, সেটা তো কত বোরিং হয়, একটা হার্ট শেপের কেক বানাই। চলো ঠিক আছে, হার্ট শেপের তৈরি করা হোক। ঠিক আছে বাচ্চারা, শুরু করা যাক। আরে চিঙ্কি, তুমি তো নিজের পুরো ফেসে কোকো পাউডার লাগিয়ে নিয়েছো। আরে কোথায় কোথায়, বলো আমাকে। এসো চিঙ্কি, আমি তোমার মুখটা পরিষ্কার করে দিই। মা, এই ব্যাটারটা তো রেডি হয়ে গেছে, একে একবার ফাইনালি টেস্ট করে না হোক যে কেমন হয়েছে, তারপরে একে বেক করব। হ্যাঁ গাট্টু, গুড আইডিয়া। আরে এ কি, এই ব্যাটারে তো চিনি কম হয়ে গেছে। আরে এমনটা কি করে হতে পারে চিঙ্কি? আমি তোমাকে বলেছিলাম না এর মধ্যে 120 গ্রাম সুগার ডালতে? আরে সরি মাম্মি, আমি তো শুধু 100 গ্রাম সুগার ঢেলেছি। ও, তাই কেকটা কম মিষ্টি মনে হচ্ছে। কোনো ব্যাপার না, এখন 20 গ্রাম সুগার আরো অ্যাড করো। হ্যাঁ মা, এখনই করছি। আর একটা কাজও করো, এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স ঢেলে দাও, এটার ফ্লেভার তারপর আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ মা, এক্ষুনি অ্যাড করছি।
কিছুক্ষণ পরে গাট্টু আর চিঙ্কির মিনি স্পঞ্জ কেক তৈরি হয়ে যায়। ওয়াও, কত কিউট দেখাচ্ছে না আমাদের এই ছোট্ট কেকটা। আমি তো ভেবেও ছিলাম না যে এত কম ইনগ্রেডিয়েন্টস এর সাথেও আমরা এত ভালো কেক বানাতে পারবো। তারপরে একে বানাতে তো সময় খুবই কম লেগেছে। হ্যাঁ গাট্টু, এইসব আমাদের আদরের মার জন্য। মার আইডিয়াতেই তো আমরা এত সুন্দর কেক বানালাম। থ্যাংক ইউ মা। আরে, এটার আবার থ্যাংক ইউ করার কি আছে? আমারও খুব ভালো লেগেছে তোমাদেরকে এই কেকটা শেখানোতে। এখন বাস বাবার আসার অপেক্ষা। বাবা আসলেই আমরা সকলে কেক কাটবো আর খাবো। তারপর গাট্টু আর চিঙ্কি গেটের কাছে দাঁড়িয়ে বাবার আসার ওয়েট করতে থাকে, আর ওনার আশাতেই জোরে চেঁচায়, সারপ্রাইজ! আরে আরে, এ কি গাট্টু চিঙ্কি, কি কেক? আজকে কোন খুশিতে কেক দিচ্ছ? বাবা, এই কেকটা আমরা দুজনে বানিয়েছি। আমরা খুব বোর হচ্ছিলাম না, তাই। তারপর গাট্টু, চিঙ্কি আর মা বাবা মিলে কেকটা কাটে, আর সব থেকে আগে বাবাকেই খাওয়ায়। বাবা বলে, আরে বা, আমার ছোট শেফ, তোমরা তো খুবই ভালো বানিয়েছো। সত্যি এই কেকটা তো খুব ইয়ামি। তারপর গাট্টু আর চিঙ্কিও কেকটা খায়, আর ওদেরও কেকটা খুব ভালো লাগে। এখন ঘরে যখনই কেক খাওয়ার ইচ্ছে হবে তখন আমি আর চিঙ্কি বানাবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি তোমাদের দুজনকে আলাদা আলাদা ফ্লেভারস এর কেকও বানাতে শেখাবো। তারপরে তোমরা আমারও হেল্প করতে পারবে। ওয়াও, এইটা তো খুব ভালো আইডিয়া মা। তারপরে সবাই একসাথে বসে অনেক কথা বলতে বলতে কেক এনজয় করতে থাকে। বাবার নতুন গাড়ি। আজ ছিল ছুটির দিন। গাট্টু, চিঙ্কি আর মা বাবা একসাথে বসে পুরনো অ্যালবাম দেখছিল। এই অ্যালবামটা কত পুরনো! আমি আর তোমার বাবা কত ইয়াং লাগছি, আর তোমরা দুজনে কত ছোট ছোট ছিলে। হ্যাঁ মা। ও, এই দেখো চিঙ্কি, এইটা হলে তুমি। তোমাকে তো পুরো ছেলে দেখাচ্ছে এই ফটোতে। হ্যাঁ গাট্টু, আর তুমি তো একদম মেয়ে মনে হচ্ছ, দেখো না। মা, এইটা তো ভুল কথা না। আমি মেয়ে আর চিঙ্কি ছেলে কি করে দেখাতো? আরে, এটা এর জন্য গাট্টু, কেন কি চিঙ্কি তোমার থেকে ছোট্ট ছিল, আর ওর চুল এত লম্বা হয়েছিল না, আর তোমার চুল অনেক লম্বা ছিল, আর তুমি ছোটবেলায় হেয়ার কাটিং করার জন্য খুব বদমাশি করতে। ও, এই ব্যাপার। আরে মা, এইটা কি এত সুন্দর কার কাদের? গাট্টু বাবা, এই কার তো আমাদেরই ছিল। ওয়াও, এটা কত কুল কার। হ্যাঁ বাবা, এইটা নিজের সময়তে রাজার মতন থাকতো। এখন তো আর পার্টসই পাওয়া যায় না। তাহলে বাবা, আমাদের এই গাড়িটা এখন কোথায়? হ্যাঁ বাবা, এই কারটা কোথায়? বাবা, অনেক বছর আমরা একে ইউজ করলাম, তারপরে এইটা একটু খারাপ হয়েছিল, তাই আমাদের সরাতে হলো। ওয়াও মা, এইসব শুনে কত ভালো লাগছে। বাচ্চারা, তোমার বাবার আর আমার এই গাড়িটা খুব পছন্দ ছিল। আর জানো, তোমরা দুজনেও রোজ সন্ধ্যেবেলায় কারে করে ঘোরার জন্য খুব জেদ করতে। মা আর চিঙ্কি একসাথে কথা বলছিল, কিন্তু গাট্টুর মন বাবার দিকে ছিল। ও দেখছিল যে বাবা অনেক মন দিয়ে অ্যালবামে পুরনো কারটার দিকে তাকিয়েছিল। ওনার চোখটা আলাদাই চকচক করছিল। গাট্টু একদম চুপচাপ করে বাবাকে দেখছিল। আচ্ছা চলো তো, এবার সবাই মিলে খাবারটা খেয়ে না। এসো গাট্টু, চিঙ্কি, আমার হেল্প করো। তারপরে সবাই মিলে খাবার খায়, কিন্তু গাট্টুর মাথায় অন্যই কিছু ঘুরছিল। পরের দিন স্কুল থেকে এসেই মাকে বলে, মা, আমি কিছু বলতে চাই। আমরা কি বাবার জন্য নতুন কার নিই? আমি কাল দেখলাম উনি নিজের পুরনো কার কত মিস করছিলেন। বাহ গাট্টু, তুমি তো একদম আমার মনের কথা বললে। হ্যাঁ, আমিও কাল নোটিস করলাম। আমি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে বাবার জন্য একটা নতুন কার নিই। তাহলে দেরি কেন? কেননা আজকেই আমরা গিয়ে বাবার জন্য নতুন কার আনি। মা, আমি কিছু ভালো ভালো মডেলও জিজ্ঞেস করে নিয়েছি নিজের বন্ধুদেরকে। ঠিক আছে বাচ্চারা, আমরা সন্ধেবেলায় গিয়ে কার দেখে আসব। তারপরে মা, গাট্টু, চিঙ্কি মিলে শোরুমে গিয়ে কার ফাইনাল করে আসে। বাড়ি পৌঁছে গাট্টু আর চিঙ্কি খুবই এক্সাইটেড ছিল, কিন্তু মা ওদেরকে এক্সাইটমেন্টটা লুকোনোর কথা বলছিল। আরে গাট্টু, চিঙ্কি, তোমরা একটু শান্ত হও, নাহলে তোমাদের এক্সাইটমেন্ট দেখে বাবার একটু সন্দেহ হয়ে যাবে। আরে কিন্তু কেন মা,
আমাদের বাবার থেকে এটা কেন লুকোতে হবে? ওহো চিঙ্কি, আমরা কালকে ওনার কার্ডটা এখানে আসার পরে সারপ্রাইজ দেব, তাই না? হ্যাঁ চিঙ্কি, গাট্টু একদম ঠিক বলছে। আমরা যদি এখন থেকে এত খুশি খুশি লাগি, বাবা ঠিক বুঝতে পেরে যাবে। তারপরে সারপ্রাইজের মজাটা থাকবে না, বুঝতে পারছো? ও ঠিক আছে মা, আমি বুঝে গেলাম। তুমি একটুও টেনশন নিও না, আমি একদম নরমাল বিহেভ করব, যাতে বাবা সন্দেহ না করে। কিছুক্ষণ পরে বাবা বাড়ি এসে যায়, আর সবাই একসাথে বসে কথাবার্তা করে। পরের দিন সকাল সকাল ডোরবেল বাজে আর বাবা ডোর খুলতে যায়। হ্যালো স্যার, গুড মর্নিং। এইটা আপনার নতুন কারের কিস, এই নিন। আগে কি নতুন গাড়ি? সরি, মনে হয় আপনি ভুল করে ফেলেছেন। আপনি ভুল অ্যাড্রেসে এসে গেছেন। না না, কোনো কনফিউশন না, আর কোনো ভুল অ্যাড্রেসও না। এই ভাই ঠিক জায়গায় এসছে, আর গাড়ির চাবিও একদম ঠিক লোককে দিচ্ছে। এর মানেটা কি? আমি কিছু বুঝতে পারলাম না। সারপ্রাইজ! বাবা তাড়াতাড়ি করে বাইরে গিয়ে নিজের নতুন কার দেখে, আর বাবা তো একদম খুশিতে আটখানা হয়ে যায়। কি? এটা কি সত্যি? এইটা আমাদের নতুন গাড়ি? আমি তো বিশ্বাস করতে পারছিলাম না। হ্যাঁ, আমি আর বাচ্চারা মিলে তোমাকে কার গিফট করার প্ল্যান করি, আর তোমার খুশি দেখে আমরা বুঝতে পেরেছি যে তোমার এই গিফটটা খুবই পছন্দ হয়েছে। আরে, আমি তো বোঝাতে পারছি না আমি কতটা খুশি। আমি তো ভাবতেও পারিনি যে তুমি এমন গিফট দেবে। থ্যাংক ইউ সো মাচ। তো বাবা, এই কথা একটা রাইড হয়ে যাক আমাদের নতুন গাড়িতে। হ্যাঁ বাবা, চলো না আমরা একটা ড্রাইভে যাই, আজ মৌসুমও কত ভালো। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, নিশ্চয়ই চলো, নতুন কারের আমরা টেস্ট নিয়ে আসি। আরে আগে জল খাবার তো খেয়ে নাও, তারপরে আরাম করে ঘুরতে যাব। আরে জল খাবার আমরা বাইরে করব, আমাদের নতুন গাড়িতে ঘুরতে ঘুরতে। ঠিক আছে, চলো চলো, এক্ষুনি চলো। তাহলে আমাকে জল খাবার বানাতে হবে না। এটা তো ভালোই হলো, আমার আজকে ছুটি। তারপর গাট্টু আর চিঙ্কি তাড়াতাড়ি করে গাড়িতে বসে পড়ে, আর বাবা সবাইকে নিয়ে ভালো খাবার দাবার খেতে নিয়ে যায়। ওয়াও বাবা, কত স্মুথ চলছে আমাদের নতুন গাড়ি, আমার তো মজা এসে গেল। বাবা, এটাতে তাড়াতাড়ি কোনো সং প্লে করো, আমার এটার স্পিকারের কোয়ালিটি দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, নিশ্চয়ই। বলো কোন গানটা তুমি শুনতে চাও? দাঁড়াও বাবা, আমি প্লে করছি আমার ফেভারিট মিউজিক। ওয়াও, কি অডিও কোয়ালিটি, মজা এসে গেল। আর দেখো সিটস গুলো কত কমফোর্টেবল, তাই না? আরে আমাদের নতুন কার পুরো পারফেক্ট, এর মধ্যে কোনো ত্রুটি নেই। এমনিতে তো নতুন গাড়ি আসাতে সবাই খুবই খুশি ছিল, কিন্তু বাবার আনন্দ অন্যরকমেরই ছিল। একটু পরেই বাবা কার থামিয়ে সবার জন্য বড়া পাও নিয়ে আসে। এই নাও বাচ্চারা, তোমাদের প্রথম গাড়িতে বসে জল খাবারটা করো। দাও বাবা। ওয়াও, কত টেস্টি এটা। কারে বসে খাওয়ার মজাটাই একটু আলাদা। আহা, মজা এসে গেল। ব্যাস, এই বড়া পাও থেকে আর টেস্টি কি হতে পারে? সকাল সকাল আর কিচ্ছু না। সত্যি, নিজের কারে বসে বড়া পাও খাওয়ার থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। বাবা, এই গাড়ি করে আমাকে স্কুলে ছাড়তে যাবে, সেটাও ডেলি। ঠিক আছে গাট্টু, তুমি যা বলবে তাই হবে। আর হ্যাঁ বাবা, তুমি আমাদেরকে সন্ধেবেলাও ঘুরতে নিয়ে যাও, যেমন ছোটবেলা নিয়ে যেতে। আরে বা চিঙ্কি, তুমি তো নিজের ছোটবেলার কথাবার্তা আবার থেকে মনে করতে চাও। হ্যাঁ বাবা, হ্যাঁ, যাদের যেইখানে যাওয়ার আছে আগের থেকে বলে দিও, আমরা গাড়িতে খুব মজা করব, টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। বাবার কথা শুনে সবাই একসাথে হাসতে শুরু করে দেয়। তারপরে নিজেদের ব্র্যান্ড নিউ গাড়িতে রাইড করতে করতে বাড়ির দিকে চলে যায়। গাট্টু আর চিঙ্কি গেল অ্যামিউজমেন্ট পার্ক। গাট্টু আর চিঙ্কি নিজেদের রুমে শুয়েছিল আর কথা বলছিল। সামনে টিভি চলছিল। কথা বলতে বলতে গাট্টুর চোখ টিভিতে একটা অ্যাডভার্টাইজমেন্টের উপরে পড়ে গেল। ওয়াও চিঙ্কি, দেখো না কত বড় অ্যামিউজমেন্ট পার্ক এইটা। হ্যাঁ গাট্টু, মনে হচ্ছে এটা শহরে নতুন খুলেছে। দেখো না চিঙ্কি, গরমের ছুটি তো আমাদের শেষ হতে চলেছে, এবারে তো আমরা কোথাও ঘুরতে যেতেই পারলাম না। চলো না, বাবা মাকে বলা হোক এখানে নিয়ে যেতে। হ্যাঁ গাট্টু, ঠিক বলেছো তুমি। বাবা হঠাৎ করে অফিসে বেশি কাজ পড়ে গেছে, আর তার জন্যে আমাদের এবার সামার হলিডেজ পুরোটাই ঘরে কাটাতে হলো, কোথাও যেতে পারলাম না আমরা। যখন সব বাচ্চারা ফিরে আসবে
তখন ওদের কাছে কত স্টোরিজ থাকবে বলার জন্যে। ওরা কোথায় কোথায় ঘুরতে গেছিল, মজা করেছে, আর আমরা বোর হলাম। এরম বলো না গাট্টু, চলো আমরা মায়ের সাথে গিয়ে একবার আবার কথা বলি। চলো একবার মিশে চেষ্টা করা হোক। তারপরে গাট্টু আর চিঙ্কি দুজনে মার কাছে যায়। মা রুমের মধ্যে পরিষ্কার করছিল। গাট্টু মাকে দেখে আর চিঙ্কিকে একটা ইশারা করে। চিঙ্কি গাট্টুর ইশারা বুঝে যায় আর দুজনে মিশে রুম পরিষ্কার করতে শুরু করে। মা দুজনকে দেখে একটু হয়রান হয়ে যায়। আরে আরে, এটা কি হচ্ছে? আজকে আমার না বলাতেই তোমরা দুজনে ঘর পরিষ্কার করছো? কি ব্যাপার? কি চাই দুজনের? মা, তা নয়, আসলে আমরা দুজনে তো খুব ভালো, তাই একটু তোমাকে সাহায্য করছিলাম। হ্যাঁ মা, আর কি? এরপর যদি তোমার আরো কোনো কাজ থাকে আমাদেরকে জানিয়ে দেবে। এরম ভাবেই গাট্টু আর চিঙ্কি সারাদিন মায়ের সাহায্য করে। আর দুপুর হয়ে যায়। চলো বাচ্চারা, এবার বলে ফেলো দেখি, কি কাজ তোমাদের আমার সাথে? গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখে আর তারপরে কিছু ভাবে। আরে বলো বাচ্চারা, কি আছে তোমাদের মনে? অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার আছে মা। হ্যাঁ মা, আমাদের সামার হলিডেজ শেষ হতেই আসছে আর এবার আমরা কোথাও যেতে পারলাম না। সানডেতে তো বাবারও ছুটি হবে। আমরা অন্তত একদিনের জন্য তো বেড়াতে যাই। প্লিজ মা, প্লিজ। বাচ্চাদের জিদ শুনে মা একটু ভাবতে শুরু করে। কিছুক্ষণ ভেবে ও বলে, আচ্ছা ঠিক আছে বাচ্চারা, সন্ধ্যেবেলায় বাবা আসলে আমি কথা বলছি, কিন্তু তোমাদের দুজনকে এরম ভাবেই ভালো বাচ্চা হয়ে থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ মা, নিশ্চয়ই আমরা খুব ভালো বাচ্চা হয়ে থাকবো, তাই না চিঙ্কি? আর কি, একদম। মা হেসে ফেলে আর আবার নিজের ঘরের কাজ করতে চলে যায়। সন্ধেবেলায় বাবা আসে। গাট্টু আর চিঙ্কি বাবার কাছে চলে যায়। ওহো, আজকে তো আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি। ওহো, এত কাজ ছিল অফিসে। এই নাও বাবা, আমি তোমার জন্য ঠান্ডা ঠান্ডা জল এনেছি। আর বাবা এসো, আমি তোমার মাথা টিপে দিই, তাতে তুমি অনেক আরাম পাবে। আরে কি ব্যাপার, আজ তো আমার খুব সেবা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরই মধ্যে ওখানে মা এসে যায়। মা বাবাকে অ্যামিউজমেন্ট পার্ক নিয়ে যাওয়ার কথা বলতেই যাচ্ছিল, যখন বাবা বলে, বাচ্চারা, তোমাদের জন্য আমার কাছে একটা খুব সুখবর আছে। তোমরা শুনে নিশ্চয়ই খুশি হবে। আচ্ছা বলো না বাবা, কি ভালো খবর? আরে শহরে যে অ্যামিউজমেন্ট পার্ক খুলেছে না, তার টিকিট আছে আমার কাছে। আমি যে অফিসে এক্সট্রা কাজ করেছিলাম তাতে খুশি হয়ে আমাকে এইটা গিফটে দেওয়া হয়েছে। এই কথাটা শুনে তো গাট্টু আর চিঙ্কি আনন্দে উৎফুল্ল হয়ে যায়। খুশি চোটে লাফাতে শুরু করে। মাও বাচ্চাদের দেখে খুব খুশি হয়ে যায়। তাহলে ঠিক আছে বাচ্চারা, এই সানডেতে আমরা তাহলে অ্যামিউজমেন্ট পার্কে যাচ্ছি। হ্যাঁ বাবা, খুব মজা হবে। আমি তো খুব এক্সাইটেড। ইয়ে! সানডে এসে যায় আর সকাল সকাল গাট্টু আর চিঙ্কি চান টান করে রেডি হয়ে যায়। মাম্মি স্ন্যাক্স প্যাক করছিল আর বাবা যে গাড়িটাকে বুক করেছিল সবাই গাড়িটার অপেক্ষা করছিল। সবাই খুবই এক্সাইটেড ছিল। কিছুক্ষণের মধ্যে বাবার কার ওখানে এসে পড়ে আর সবাই ওটার মধ্যে বসে অ্যামিউজমেন্ট পার্কের জন্য বেরিয়ে পড়ে। অ্যামিউজমেন্ট পার্কে এসে যখন মার বাবা গেটে টিকিটটা দেখায়, তখন গাট্টু আর চিঙ্কি, আরে বা চিঙ্কি, দেখো না এই অ্যামিউজমেন্ট পার্কের ভেতরে কতগুলো রাইড আছে। আমি তো আর থাকতে পারছি না এতে বসার জন্যে। হ্যাঁ গাট্টু, আমরা এই সব রাইডস গুলোতে বসবো আর খুব এনজয় করব। এরই মধ্যে বাবা আর মাও এসে পড়ে আর গাট্টু আর চিঙ্কিকে বলে, আরে গাট্টু চিঙ্কি, এইখানে কেন দাঁড়িয়ে? ভেতরে চলো, তোমাদের অপেক্ষা শেষ হলো। গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখে হাসে আর সবাই অ্যামিউজমেন্ট পার্কের ভেতরে চলে যায়। গাট্টু আর চিঙ্কি রোলার কোস্টার, বাম্পার কার্স, এরমই অনেক মজাদার রাইডসে ঘোরে আর ওরা খুব মজা করে। অনেকগুলো রাইডসে বসার পরে গাট্টু আর চিঙ্কি একটা বেঞ্চে বাবা মার সাথে বসে পড়ে আর বাবা সবার জন্য আইসক্রিম নিয়ে আসে। এই নাও গাট্টু চিঙ্কি, তোমরা তো ক্লান্ত হয়ে গিয়ে থাকবে। এই আইসক্রিম খাও আর নিজেদের ভেতরে এনার্জি আনো, যাতে তোমরা আরো রাইডসের মজা নাও। হ্যাঁ বাচ্চারা, বাবা ঠিক বলছে। গাট্টু আর চিঙ্কি হাসে আর আইসক্রিম খেয়ে ফেলে। তখনই চিঙ্কি একটু দূরে একটা বড় টেন্ট দেখতে পায়।
যেখানে লেখা ছিল ম্যাজিক শো। চিঙ্কি সেটা দেখে গাট্টুকে বলে, আরে গাট্টু, দেখো তো, ওই টেন্টে মনে হচ্ছে কোনো ম্যাজিক শো হতে চলেছে। আমিও ওটার ভেতরে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, ঠিক বলছো তুমি। চলো বাবাকে বলি ওইখানে নিয়ে যেতে। গাট্টু আর চিঙ্কি বাবাকে বলে, বাবা, আমাদের ওই টেন্টের কাছে নিয়ে চলো না, যেখানে সেই ম্যাজিক শো হতে চলেছে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলো বাচ্চারা যাওয়া যাক ম্যাজিক শো দেখতে। তারপর সবাই তাড়াতাড়ি নিজেদের আইসক্রিম শেষ করে আর টেন্টের দিকে হাঁটতে শুরু করে। বাবা ম্যাজিক শোর 4টে টিকিট নিয়ে আসে, আর গাট্টু আর চিঙ্কি যখন টেন্টের ভেতরে যায় তখন ওদের মুখ থেকে একসাথে বেরোয়, ওয়াও বাবা মা, এই টেন্টটা তো ভেতর থেকে কতটা বড়। হ্যাঁ মা, এটা কত বড়। টেন্টের ভেতরে একটা স্টেজ ছিল, আর ওটার চারিদিকে অনেকগুলো চেয়ার পাতা ছিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে সামনের চেয়ারগুলোতে বসে পড়ে। চিঙ্কি দেখো না, এই জায়গাটা কতটা অ্যামেজিং। দেখো, ম্যাজিক শোতে খুব মজা আসবে। ঠিক বলছো গাট্টু, এখানে অনেক মজা আসতে চলেছে। আমি তো খুব এক্সাইটেড। তখনই স্টেজে একটা আঙ্কেল আসে, যে ব্ল্যাক কালারের স্যুট পরেছিল। ও একটা ম্যাজিক্যাল হ্যাটও পরেছিল, আর হাতে একটা ম্যাজিক্যাল ওয়ান্ডও ছিল। আরে বাহ চিঙ্কি, দেখো, আমার তো মনে হয় এইটাই ম্যাজিশিয়ান, আর এই আমাদেরকে জাদু দেখাবে। দেখো, এনাদের কাছে ম্যাজিক স্টিকও আছে। হ্যাঁ গাট্টু, আমারও এমনই মনে হচ্ছে। আপনাদের সবাইকে কি টফিজ আর চকলেট পছন্দ? গাট্টু চিঙ্কির সাথে সাথে ওখানে যে কটা বাচ্চা ছিল সবাই হ্যাঁ বলে। এইটা শুনে ম্যাজিশিয়ান হেসে দেয় আর নিজের ম্যাজিক্যাল ওয়ান্ড হাওয়ায় উড়িয়ে দেয়, আর ওখানে চকলেট আর টফিজে বৃষ্টি হতে শুরু করে। গাট্টু আর চিঙ্কিও অনেকগুলো টফিজ একত্রিত করে। এরপরে আবার ম্যাজিশিয়ান হাওয়ায় ওয়ান্ড ওড়ায়, আর ওর অন্য হাতে সুন্দর ফুল এসে যায়, যেটাও স্টেজ থেকে নেমে চিঙ্কিকে দিয়ে দেয়। এই নাও বাচ্চারা, তোমাদের জন্যে। থ্যাংক ইউ সো মাচ ম্যাজিশিয়ান আঙ্কেল। চিঙ্কি ওই ফুলগুলো নিয়ে খুব খুশি হয়। এরপরে ম্যাজিশিয়ান নিজের টুপিটা নামায়, আর যখন ওর টুপিটার উপরে ওয়ান্ডটা ঘোরায়, ওই টুপির ভেতর থেকে একটা খরগোশ বেরিয়ে আসে। এইটা দেখে সবাই হাততালি দেয়। ম্যাজিক শো শেষ হয়ে যায়, আর চিঙ্কি আর গাট্টু নিজের মা বাবার সাথে বাইরে চলে আসে। তো বলো বাচ্চারা, কেমন মনে হলো অ্যামিউজমেন্ট পার্কে এসে তোমাদের? বাবা মা, থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আনার জন্যে। হ্যাঁ, আমাদের সত্যি খুব মজা হয়েছে। এরপরে পুরো ফ্যামিলি নিজেদের বাড়ির দিকে চলে যায়। সায়েন্স ল্যাব, বিজ্ঞানের ক্লাস চলছিল। সব বাচ্চারা খুব মন লাগিয়ে পড়ছিল। বাচ্চারা, হাইড্রোজেনের 2টো অ্যাটম আর অক্সিজেনের একটা অ্যাটম মিশে ওয়াটার তৈরি হয়, মানে জল। এইটা জলের রাসায়নিক ফর্মুলা। কিন্তু স্যার, এইটা জানা কোথায় যায়? মানে জলটা কোথায় টেস্ট করা হয়? এইসব জিনিস সায়েন্স ল্যাবে হয় বাচ্চারা। হাইড্রোজেন কি চোখ দিয়ে দেখা যায়? না, এরা আমাদের দেখার ক্ষমতার থেকে অনেক ছোট হয়। এদের বিশেষ যন্ত্র দিয়ে দেখতে হয়। একটা কাজ করা হোক, এই শুক্রবার আমি তোমাদের সায়েন্স ল্যাবে ভিজিট করাবো। তোমরা সব প্রশ্নের উত্তর সেখানেই পেয়ে যাবে। ওকে স্যার। তারপর শুক্রবার এসে যায়। বাচ্চারা, আমরা সকলে সায়েন্স ল্যাবে যাব। একটা জিনিস মনে রেখো, ল্যাবে কোনো জিনিসে হাত দেবে না, শুধু দেখার আর অবজার্ভ করার আছে। সেইখানে সব ইকুইপমেন্টসের ব্যাপারে তোমাদেরকে বলা হবে। সবাই একটা লাইনে থাকবে আর ডেকোরম মেনটেন করবে। ওকে স্যার। কিছুক্ষণ পরে সব বাচ্চারা লাইন বানিয়ে সায়েন্স ল্যাবে পৌঁছে যায়। ওখানে গিয়ে সব বাচ্চারা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এত বড় টেবিলে কতগুলো উপকরণ! টিচার সবাইকে মাইক্রোস্কোপ দেখিয়ে বলে, এইটা হলো মাইক্রোস্কোপ। একে অণুবিজ্ঞানও বলা হয়। আমাদের চোখে কোনো একটা জিনিস দেখার ক্ষমতা থাকে। চোখে না দেখা গিয়ে থাকা বস্তুদেরকে দেখার জন্য এইটা হয়। এর খোঁজ অ্যান্টনি ভ্যান লিভেনহক করেছিলেন। জুলজি আর বটনিতে অণু দেখার জন্যে এর ব্যবহার হয়। এর ক্ষমতা লেন্সের দ্বারা বাড়ানো যেতে পারে। ওয়াও, এটা তো আজব জিনিস স্যার। আমি কি এটার ভিতরে সেল দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তোমরা সবাই এক এক করে এর ভেতর থেকে জিনিসকে দেখো। জলের একটা ড্রপে কত কীট থাকে সব দেখতে পারবে। তারপরে সব বাচ্চারা মাইক্রোস্কোপকে দেখে। টিচার বলে,
যদি মাইক্রোস্কোপ দেখা হয়ে গেছে এগিয়ে যাওয়া হোক। কেমিক্যাল মানে রসায়ন কি করে তৈরি হয় দেখা যাক। যাওয়া যাক। ইয়েস স্যার। এসো আগে আমি কিছু উপকরণ দেখাই। এই যে রাউন্ড টিউবটা, এইটাকে টেস্ট টিউব বলা হয়। আর এর স্ট্যান্ডকে টেস্ট টিউব স্ট্যান্ড বলে। একে হোল্ডার দিয়ে ধরা হয় যাতে গরম করার সময় হাত না পড়ে। দেখুন আপনারা। সব বাচ্চারা টেস্ট টিউবকে হাতে নিয়ে দেখে। এইটা দেখো, এইটা হলো মেজারমেন্ট। এইটা আলাদা আলাদা ক্ষমতার হয়, 10 ml থেকে 500 ml অবধি। এইটা এটার কেন কি দরকার দরকার, হয় স্যার? স্যার? যাতে আমরা ঠিক মাত্রাতে কেমিক্যাল নিতে পারি। এইখানে যা কিছু ফর্মুলা তৈরি হয় তার এমএলটাও জানা থাকা উচিত। তার থেকেই আগে গিয়ে কেমিস্ট্রি হয়। মনে আছে আমি জলের নাম বলেছিলাম? ইয়েস Yes, স্যার, sir, H2O। ভেরি গুড, সবার মনে আছে। এখন এইটা দেখো, তারের জাল। যখন এই তারের জালটাকে গরম করা হয় তখন বেশি আঁচে কাঁচ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। ডাইরেক্ট হিট কাঁচে না লাগুক তাই একে রাখা হয়। এটা দিয়ে কি হিট কন্ট্রোল থাকে স্যার? হ্যাঁ বাচ্চারা, মনে করো তোমাদের দিদারা যখন গ্যাসের উপরে খাবার বানায় তখন বাসনে সোজা হিট লাগে, কিন্তু কাঁচের বাসন যদি ভালো কোম্পানি কিংবা ব্র্যান্ডেড না হয় তাহলে ভেঙে যাবে। এমনিতেও কেমিস্ট্রি ল্যাবের সব জিনিস কাঁচেরই তৈরি হয়, আর খুব ভালো কোয়ালিটিরও। ওকে স্যার। এখন এইটা দেখো, এইটা হলো ট্রাইপড স্ট্যান্ড। এর 3টে পায়া থাকে তাই একে ট্রাইপড বলা হয়। এর উপরেই জালি রাখা হয় আর তার তলায় ল্যাম্প। দাঁড়াও, সেট করে আমি বলছি। টিচার ট্রাইপড স্ট্যান্ডকে সেট করতে দেখায়। অন্য বাচ্চারা ওটা সেট করতে চেষ্টা করে। তখনই বান্টি বলে, ওই সুন্দর সুন্দর রঙের টিউবগুলো কি স্যার? সেই টিউবগুলো রঙিন হয় না বাবা, তার ভেতরের কেমিক্যালটা তেমন। আসলে সেইটা আলাদা আলাদা ধরনের কাঁচের বাসন কিংবা উপকরণ, যেমন বিউরেট, পিপেট। তোমাদের জন্য নাম মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু এইটা দেখো যে এইখানে এগুলো কি করে ব্যবহার হয়। ওকে স্যার। এইখানে 9 ক্লাসের উপরের সব বাচ্চারা প্র্যাকটিক্যাল করে, তোমরাও করবে যখন বড় হয়ে যাবে। স্যার, সায়েন্টিস্ট বনার জন্য কি এরকম ল্যাবে কাজ করতে হয়? হ্যাঁ বাচ্চারা, এইখানেই অনেক লম্বা প্রক্রিয়া হয় এটা, তার জন্য তোমরা খুবই ছোট। তখন ওখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এসে যায়। নমস্কার স্যার। নমস্কার বাচ্চারা, ইনি আমাদের ল্যাবের অ্যাসিস্ট্যান্ট। ইনি এই সব জিনিসের খেয়াল রাখেন। তারপরে যখন বাচ্চারা কাজ করে তখন ওদের উপরে নজর রাখে যে ওরা কোনো ভুল কেমিক্যাল ব্যবহার না করুক। কিছু উপকরণ ইনিও বলবেন। নমস্কার নমস্কার স্যার। স্যার। নমস্কার বাচ্চারা, এসো আমি তোমাদেরকে বার্নার দেখাই। এইটা একদম ছোট হয়। এসো তোমাদের প্ল্যাটফর্ম ব্যালেন্স দেখাই। এইটা তো সেই সবজি দাদার কাছেও থাকে। একদম ঠিক বললে তোমরা, এইটা তো সেটাই। ওইখানে অনেক বড় মেজারমেন্ট হয়। এইখানে ছোট উপকরণের জন্যও ডিজিটাল মিটার এসে গেছে। ওই সব বোতলে কি রং ভরা আছে স্যার? এইসব শুনে অ্যাসিস্ট্যান্ট হাসতে শুরু করে। না বাচ্চারা, সেইটা আলাদা আলাদা কেমিক্যাল মানে রসায়ন, যেইটা বোতলে আছে। সবাইকে কাঁচের বোতলে কেন রাখা হয় স্যার? কারণ কিছু রসায়ন জ্বলনশীল হয়, সেইটা আগুন লেগে যায়। প্লাস্টিক আর বাকি বোতল পুড়ে যাবে, তাই প্রায় জিনিসকে কাঁচে রাখা হয়। ওয়াও। কিন্তু এটা স্টিল কিংবা লোহার বাসনেও তো রাখা যেতে পারে। কিছু ম্যাটেরিয়াল লোহার সঙ্গেও রিয়াকশন করে যায়, তাই তাতেও রাখা হয় না। টিচার দূর থেকে সবাইকে দেখছিল। বাচ্চাদের এত জিজ্ঞাসা দেখে ওনার খুব খুশি লাগে। আমার খুব ভালো লাগলো বাচ্চারা, তোমরা এত মনোযোগ দিয়ে সবকিছু দেখলে আর শুনলে। আমার মনে হয় তোমাদের জন্য এতটাই যথেষ্ট। এখন অ্যাসিস্ট্যান্ট স্যারকে থ্যাংক ইউ বলে দাও, যাতে আমরা ঘরে ফিরে আসতে পারি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ বাচ্চারা। আর এইভাবে সব বাচ্চারা লাইন বানিয়ে নিজেদের ক্লাসে ফেরত চলে যায়। গাট্টু গেল ন্যাশনাল পার্ক। গাট্টু আর চিঙ্কি স্কুলে ছিল আর জিওগ্রাফির ক্লাস চলছিল। দুজনেই খুব মন দিয়ে টিচারের কথা শুনছিল। বাচ্চারা, আজ আমরা পশু পাখি এবং তাদের হ্যাবিটেট সম্পর্কে পড়ব। আরো জানবো যে কোন কোন পশুরা কোথায় কোথায় থাকতে ভালোবাসে। আমরা এটাও জানবো যে তাদের খাবার দাবারের ধরন কতটা আলাদা পরস্পর থেকে।
সব বাচ্চারা মন দিয়ে টিচারের কথা শুনছিল। সবার আগে আমরা পড়ব ভাল্লুক সম্পর্কে। তোমরা সবাই নিজের বই দেখো, সেখানে ভাল্লুকের ছবি দেখতে পাবে। সব বাচ্চারা যখন নিজের বইতে দেখে তখন ভাল্লুকের বড় ছবি দেখতে পায়। বাচ্চারা, এটা একটা স্লথ বিয়ার। ভাল্লুকের এই প্রজাতি সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। এই ভাল্লুক থাকে তো জঙ্গলে, কিন্তু ঘুমানোর জন্য আশেপাশের গুহার খোঁজ করে। ভাল্লুকের ফেভারিট খাবার হলো পিঁপড়ে, আর কখনো কখনো এরা ফল বা বীজও খেয়ে নেয়। বাচ্চারা, কেমন লাগলো তোমাদের ভাল্লুকের ব্যাপারে জেনে? হ্যাঁ ম্যাম, ম্যাম, আমাদের খুব ভালো লেগেছে। বাচ্চাদের ভাল্লুকের ব্যাপারে জানতে খুব মজা লাগছিল, আর টিচারও যখন এত মনোযোগ দিয়ে শুনতে দেখে তো তারও ভালো লাগে। বাচ্চারা, এবার আমরা হাতির সম্পর্কে পড়ব। হাতি জঙ্গলে সব থেকে বড় প্রাণী হয়, আর যেই হাতি আমাদের ভারতবর্ষে পাওয়া যায় সেই হাতি পুরো পৃথিবীর সব থেকে বড় ম্যামলস হয়। হাতিদের সবসময় নিজেদের পরিবারের সাথে থাকতে ভালো লাগে, এই জন্য তারা সবসময় একসাথে ঘোরে। হাতিদের ঘাস, পাতা আর কলা খেতে খুব ভালো লাগে, আর তারা একদিনে 330 পাউন্ড খাবার খেতে পারে। কি 330 পাউন্ড? এতগুলো খাবার এলিফ্যান্ট কি করে খেয়ে নেয়? এর কারণ হলো ওদের শরীর অনেক বড় হয়, তাই এতটা খাবারও লাগে। বুঝতে পারলে বাচ্চারা? সব বাচ্চারা তখন একসাথে মাথা দোলায়। ম্যাম, এই সব অ্যানিমাল আমরা কোথায় দেখতে পাবো বলুন না? এমনিতে এই পশুদের আমরা জুতে দেখতে পাবো, কিন্তু এটা তাদের আসল ঘর নয়। এই পশুদের তাদের আসল হ্যাবিটেট, মানে তাদের আসল ঘরে তুমি যদি দেখতে চাও তাহলে ন্যাশনাল পার্ক যেতে হবে। স্কুল শেষ হয়ে যায় আর সব বাচ্চারা এক এক করে ঘরে ফিরে আসে। গট্টু চিংকি বাড়ি ফিরলে দেখে যে বাবার একটা বন্ধু মনু আঙ্কেল ঘরে এসেছে। এসো এসো বাচ্চারা, দেখো কে এসেছে ঘরে। নমস্কার কাকু। নমস্কার বাচ্চারা, কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি। শোনো, মনু আঙ্কেল তোমাদের ঘুরতে নিয়ে যাবে। আচ্ছা বলো, কোথায় ঘুরতে যেতে চাও? গট্টু চিংকি এটা শুনে খুব খুশি হয়ে যায়, আর দুজনের মাথাতে একটা আইডিয়া আসে, আর দুজনেই একসাথে জোরে চেঁচিয়ে বলে, আমরা ন্যাশনাল পার্ক ঘুরতে যেতে চাই। ন্যাশনাল পার্ক শহর থেকে একটু দূরেই ছিল, তাই গট্টু চিংকির 2 দিনের ট্রিপ হয় মনু আঙ্কেলের সাথে। মা গট্টু চিংকির ব্যাগ প্যাক করে দেয়, আর মনু আঙ্কেল গট্টু চিংকিকে নিয়ে বেরিয়ে পড়ে ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। গট্টু আর চিংকি ন্যাশনাল পার্ক পৌঁছে যায়, আর মনু আঙ্কেল জঙ্গল সাফারির টিকিট নিয়ে আসেন। দুজনে দারুণ এক্সাইটেড ছিল, আর ওরা মনু আঙ্কেলের পেছন পেছন চলে যায়। সামনে একটা বিশাল বড় গেট ছিল, আর ওই গেটের উপর 2টো সিংহ। আর ওই গেট দিয়ে ঢোকার সময় ওরা অনেক বড় বড় বোর্ডিং দেখতে পায়, যেখানে অনেক ধরনের ম্যাপস ছিল। কিছু বোর্ডসে লেখা ছিল যে এখানে নোংরা ফেলা মানা। গট্টু আর চিংকি, আমাদের জঙ্গল সাফারি 2 ঘন্টার হবে। ওই দেখো, সামনে আমাদের টিম ড্রাইভার আর জিপ আমাদের অপেক্ষা করছে। মনু আঙ্কেল আর গট্টু চিংকি গিয়ে জিপে বসে পড়ে। জিপ স্টার্ট হয় আর এগোতে লাগে। এরই সাথে গট্টু চিংকিরও এক্সাইটমেন্ট ধীরে ধীরে বাড়তে লাগে। ওদের তো ইচ্ছা ছিল ভাল্লুক আর হাতি দেখতে পাবে। ন্যাশনাল পার্কের ঘন জঙ্গল শুরু হয়ে যায়, আর গাইড প্রথমে ছোট ছোট 2টো ময়ূর দেখায়, যারা আরাম করে গাছের নিচে বসেছিল। ওয়াও, কত সুন্দর এই পিককটা। সত্যি, আমি এত সুন্দর ময়ূর কখনো দেখিনি আগে। বাচ্চাদের কথা শুনে মনু আঙ্কেলও হেসে দেয়। আগে এগিয়ে গিয়ে গাইড দূরে দাঁড়ানো হরিণকে দেখায়, যে একটা ছোট্ট পুকুর থেকে জল খাচ্ছিল। গাইড ড্রাইভারকে জিপ একটু আস্তে করতে বলে, আর বাকিদের চুপচাপ থাকতে বলে। গট্টু চিংকি, একদম শান্ত থাকবে। ওই ডিয়ার যদি তোমার আওয়াজ শুনে নেয় তাহলে পালিয়ে যাবে। তো গট্টু চিংকি ঘাড় দুলিয়ে সহমতি দেয়। জিপ তারপর কিছু দূর এগিয়ে গিয়ে থেমে যায়। কি হয়েছে আঙ্কেল, আমরা এখানে থেমে গেলাম কেন? চিংকি, এইখান থেকে একটু দূরে লায়ন আছে, আমরা সেইটা দেখবো। আরে বাহ, এখন আমরা লায়ন দেখবো। আমার তো ভয় করছে আঙ্কেল, যদি ওই লায়ন আমাদের খেয়ে ফেলে তো? আরে না না চিংকি,
আমাদের জিপ তো অনেকটাই দূরে থাকবে, সে তো আমাদের দেখতেও পারবে না। জিপ তারপর আস্তে আস্তে এগোতে লাগে আর একটা ঘন জঙ্গলের মাঝখানে গিয়ে থেমে যায়। গাইড তারপর সবাইকে এক একটা করে বাইনোকুলার্স দেয় আর দূরে বসে থাকা সিংহ দেখায়। দেখো, সেই লায়নটা এক্ষুনি শিকার করে খেয়েছে আর এখন আরাম করছে। কত বড় লায়ন এটা, একে দেখে তো মজাই এসে গেল। হ্যাঁ সত্যি, কত বড় এই সিংহটা, আর সাথে সাথে কি ভয়ানক দেখতে লাগছে। তারপর জিপ এগিয়ে যায় আর গাট্টু চিংকি যে পশুকে দেখার অপেক্ষা করছিল তাকে দেখতে পায়। ওদের আশেপাশের জমি আস্তে আস্তে কাঁপতে লাগে আর ওরা দেখে হাতির একটা বিশাল বড় দল ওদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। হাতিদের এত বড় দল নিজের সামনে দেখে গাট্টু চিংকি তো অবাক হয়ে যায়। আরে বাপরে, কত বড় এলিফ্যান্ট! এর অন্য বন্ধুরাও, আমাদের টিচার ঠিক বলতো, এরা তো আরাম করে খেয়ে নিতে পারবে 330 পাউন্ড খাবার। কিন্তু এর জন্য এত খাবার আসে কোত্থেকে? কে বানায় এত খাবার? এই ন্যাশনাল পার্কে কাজ করে থাকা লোকেরাই এদের খাবারের দেখাশুনো করে থাকে। এই বড় এলিফ্যান্টের খাবারও ওরাই আনে। এভাবে জিপ এগোতে লাগে আর গাট্টু চিংকি অসংখ্য পশু পাখি দেখে। ওরা খরগোশ, বান্দর, জিরাফ, গন্ডার সব দেখে। ওরা এক একটা পশুকে দেখে অনেক অবাক হয়ে যাচ্ছিল, কারণ ওদের ঘরের আশেপাশে কখনো এত বড় পশু ওরা দেখেনি। অনেক আগে চিংকির একটা বান্ধবীর ঘরে খরগোশ ছিল, কিন্তু এখানকার খরগোশ একদমই আলাদা। এই খরগোশ ওই খরগোশ থেকে বড় ছিল আর সুন্দরও। ওরা পশু দেখতে দেখতে টিচারের বলা লেসেন্সও মনে করছিল। এভাবে আস্তে আস্তে 2 ঘন্টা কেটে যায় আর জঙ্গল সাফারি শেষ হয়ে যায়। আমি তো বুঝতেই পারিনি যে 2 ঘন্টা কখন শেষ হয়ে গেছে। হ্যাঁ সত্যিতে খুব মজা আসলো। মনু আঙ্কেল বাচ্চাদের খুশি দেখে উনিও খুশি ছিলেন আর তারপর বাচ্চাদের 2টো আইসক্রিম দেন। তারপর ওরা ঘরের দিকে রওনা হয়। কাকু, আমরা আবার ন্যাশনাল পার্ক দেখতে আসবো, তুমি আনবে তো? হ্যাঁ আঙ্কেল, আমাদের খুব মজা আসলো, আমরা আবার আসতে চাই। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, নিশ্চয়ই। আমি এর পরের ছুটিতে তোমাদের আবার নিয়ে আসবো এইখানে। ঘরে পৌঁছে গাট্টু চিংকি মাকে ন্যাশনাল পার্কের ব্যাপারে সব বলে। মাও সেই গল্প শুনে খুব খুশি হচ্ছিল। আরে বাহ, আমার খুব ভালো লাগলো যে তোরা খুব মজা করেছিস আর অনেক কিছু শিখেছিস। আচ্ছা চলো এবার মনু আঙ্কেলকে বাই করো, আর হ্যাঁ থ্যাংক ইউ বলবে। বাই বাই আঙ্কেল, আর আবার দেখা করতে এসো কিন্তু। আঙ্কেল থ্যাংক ইউ আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার জন্যে। হ্যাঁ বাচ্চারা, নিশ্চয়ই। এটা বলে মনু আঙ্কেল নিজের ঘরে চলে যায় আর পরের দিন স্কুলে পৌঁছে নিজের বন্ধু বান্ধব আর টিচারকেও এই ব্যাপারে বলে যে ওরা ন্যাশনাল পার্কে কত ধরনের পশু দেখেছে। হোমমেড পিৎজা। গাট্টু আর চিংকি স্কুল থেকে বাড়ি ফিরে আসে। দুজনে খুব খুশি হয়, কারণ আজ ওদের হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট বেরিয়েছিল। মা, মা কোথায় তুমি? মা, আমাদের রেজাল্ট এসে গেছে। আরে আসছি বাবা, কত চিৎকার করছো। মা মা তাড়াতাড়ি এসো না। আরে এসে গেলাম বাবা, স্কুল থেকে এসেই একদম হল্লা। মা, আমি ক্লাসে 3rd এসেছি। আর আমি ফার্স্ট। আরে বাহ, আমি তো এটা জানতাম। লাভ ইউ বাচ্চারা। লাভ ইউ টু মা। তুমি কি করে জানলে? আমি তোমাদের দুজনেরই মা, বুঝলে? এত মন লাগিয়ে পড়াশোনা করেছিলে তোমরা দুজনে, ভালো নম্বর তো আসতোই। কিন্তু মা, আমার ফার্স্ট আসার ছিল। এখন আরো মন লাগিয়ে পড়াশোনা করো, ফাইনাল এক্সামে তখন তুমি ফার্স্ট আসবে। না, আমি তবুও ফার্স্ট আসবো। হ্যাঁ হ্যাঁ ব্যাস, এবার নিজেদের মধ্যে লড়াই করো না। আমি তোমাদের দুজনের জন্য একটা সারপ্রাইজ জিনিস বানিয়েছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে চলে এসো। সারপ্রাইজ? ওয়াও, আমি এক্ষুনি আসছি। তোমার থেকে আগে আমি এসে যাব। চলো দুজনে টাইম রেস করি। হে ভগবান, সব জায়গায় কম্পিটিশন। দুজনে দৌড়ে নিজেদের ঘরের দিকে দৌড়ে পালায়। ওইদিকে মা টেবিলে সারপ্রাইজটাকে ঢেকে রেখে দেয়। চিংকি দৌড়ে আসে। আমি ফার্স্ট এলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি নিচের চেয়ারে বসে পড়ো। গাট্টুও দৌড়ে দৌড়ে চলেই আসে। আমি এসে গেলাম। কি সারপ্রাইজ মা? প্লেট সরিয়ে নিজেই দেখো। ওয়াও, এটা তো পিৎজা। পিৎজা আমার ফেভারিট। এত সুন্দর সারপ্রাইজ মামি। লাভ ইউ। লাভ ইউ টু বাচ্চারা।
দুজনে একদম খুশি হয়ে পিৎজা খেতে শুরু করে। ওয়াও মা, এটা টেস্ট তো কত ভালো। এর মধ্যে তুমি কতগুলো ভেজিটেবলস ঢেলেছো। ওয়াও মা, বাজার থেকে আনলে তো একটাই টপিংস দেয়। তুমি কত টেস্টি পিৎজা বানিয়েছো। তোমাদের দুজনের ভালো লাগলো? হ্যাঁ মা, মজা এসে গেল। কিন্তু এটা তুমি কি করে বানালে? আমাকেও শেখাও, আমি তোমাকে পিৎজা বানিয়ে খাওয়াবো। তুমি এখন খুব ছোট। মা, আমাকেও বলো, আমি এখন গ্রোন আপ বয়। ঠিক আছে, শিখিয়ে দেবো, কিন্তু প্রমিস করো একলা তোমরা কোনোদিনও বানাবে না। আমার সামনে তোমরা যা বানাবার বানাবে। প্রমিস মা। তাহলে সব থেকে আগে যেসব টপিংস আর সবজি আমাদের পছন্দ ওই সব এক জায়গায় করে নাও। যেমন চিংকি, তোমার মাশরুম আর শিমলা মির্চ বেশি পছন্দ, তুমি সেটা নিয়ে নাও। গাট্টু, তুমি তো পেঁয়াজ আর টমেটো পছন্দ করো। সসেসও সব বাজারে পাওয়া যায়। তাছাড়া তোমাদের যা পছন্দ, যেমন ব্রকলি, কর্ন, ওই সবও নিতে পারো। ওয়াও, কত মজা আসবে। এই সব তো সুপারমার্কেটে পাওয়া যাবে, তাই না মামি? হ্যাঁ, ওখান থেকে সব জিনিসপত্র আর পিৎজার বেসটা নিয়ে আসবো। আমি বেসটাও বানাতে পারি, কিন্তু ওইটা পরে শেখাবো, যখন তোমরা দুজনে বড় হয়ে যাবে। এখন কেন না মা? ওতে অনেক কাজ হয়, তাই তোমরা যখন ক্লাস 8-এ এসে যাবে তখন শেখাবো। ওকে মা। তারপর টপিংটা কি করব? হ্যাঁ, যা কিছু ভেজিটেবলস আর টপিং পছন্দ হচ্ছে সসেসও নিয়ে নাও। তারপর পিৎজা বেসে সব থেকে আগে ওগুলো লেয়ার বানাও। মা, পিৎজা বেস কোনটা ভালো হয় এটা কি করে জানবো? আটারটা ভালো হয়, ময়দার বানানোটা ডাইজেস্ট হতে অনেক সময় লেগে যায়। তাই আমাদের সবাইকে যতটা সম্ভব আটার বেসওয়ালা পিৎজাই খাওয়া উচিত। ময়দা খাওয়ার জন্য গতবার আমার পেট ব্যথাও হয়েছিল। হ্যাঁ, তাই তো বললাম, আটার বেস সবার জন্য হেলদি হয়। চেষ্টা করা উচিত যে ওইটাই ব্যবহার করা যাক। তারপরে কি করব? বেসে সব থেকে আগে নিজের পছন্দ মতো চাটনি কিংবা সস লাগাও। তার উপরে সব সবজিগুলো সাজিয়ে দাও একদম ভালো করে। মা, চিজ? হ্যাঁ, চিজটা তার উপরে ছেঁচে দিতে হয়। ওটা কি করে? ওটা রান্নাঘরের একটা গ্রেটার পাওয়া যায়, ওতে ছেঁচে দেয়। ওই মেশিনটা দিয়ে যত ছোট করা যায় ওই সব দিয়ে এগুলো করা হয়। মা, কত ইয়ামি লাগে চিজ। হ্যাঁ, কিন্তু ওটাও লিমিটে খেতে হবে বাবা, তার থেকে ফ্যাট বাড়ে। চিংকি গোলু মোলু মোটা হয়ে যাবে, তাই না মা? তাই না? হ্যাঁ। কিন্তু আমার তো চিজ টেস্টি লাগে। হ্যাঁ, খাও না বাবা, সব জিনিস নিজের মাত্রায় খাওয়া উচিত। এবার তোমরা তোমাদের পিৎজা শেষ করো। একটা পিৎজা আমি তোমাদের চোখের সামনে বানাবো, আমাকে ওটা বানানোর জন্য তোমরা হেল্প করো, শিখে যাবে। ওয়াও। দুজনেই তাড়াতাড়ি নিজেদের লাস্ট স্লাইস খেয়ে নেয়। চলো এবার রান্নাঘরে যাই আরো একটা ফ্রেশ পিৎজা বানানোর জন্য। তারপরে 3 জনে রান্নাঘরে এসে যায়। এই আমি নিলাম বেস সব থেকে আগে। এবার এটার উপরে কি করব বলো তোমরা দুজনে? আমি সস লাগাই মা। হ্যাঁ করো। চিংকি মেয়োনিজটা ঢালে আর চিলি সস লাগিয়ে দেয়। মা, আমি ব্রোকলি ডেকোরেট করে দিয়েতে। টমেটো আর মাশরুম আমি লাগাবো গাট্টু। হ্যাঁ বাবা, দুজনে করে নিও একটা একটা করে। তারপরে দুজনে এক এক করে টমেটো, পেঁয়াজ, শিমলা মির্চ, মাশরুমে একটা একটা লেয়ার লাগিয়ে নেয়। কত সুন্দর দেখাচ্ছে পিৎজা। হ্যাঁ গাট্টু, মজা এসে গেল। আমি চিজ গ্রেট করে দিই? না বাবা, তোমরা ছোট, হাত কেটে যাবে। আমি চিজটা গ্রেট করে দিচ্ছি, তোমরা পিৎজার উপরে ঢেলে দিও। ওকে মামি। মা চিজটা কাদ্দুকাস করে দিয়ে দেয়। দুজনে মিলে পিৎজার উপরে ছড়িয়ে দেয়। এবার কি করতে হবে মামি? এবার এটাকে ওভেনে রাখবো। এটা তুমি কি পরছো মা? এইটা গ্লাভস। সব সময় মনে রেখো, ওভেনে প্লেট রাখার সময় আর বার করার সময় হাতে গ্লাভস পরা খুবই দরকার। না পরলে কি হয়ে যাবে মা? আরে হাত পুড়ে যাবে বাবা। আর তোমাদের তো এখন ওভেন ইউজ করাই উচিত না। তোমরা আমাকে এখন দেখো, ওভেনে পিৎজাটা হতে শুরু করে আর দুজনে লাফাতে থাকে। চিংকি দেখো, প্লেটটা ভেতরে ঘুরছে। হ্যাঁ গাট্টু, আমি তো সুগন্ধও পাচ্ছি। ব্যাস আর 5টা মিনিট, তারপরে আমরা 3 জনে মিলে এটাকে খাবো। কিছুক্ষণের মধ্যে পিৎজা রেডি হয়ে যায় আর মা প্লেটে নিয়ে ওটা কাটার দিয়ে কাটতে শুরু করে। আচ্ছা, তাহলে স্লাইসটা এমন করে বানাই? হ্যাঁ মা, চলো এবার ডাইনিং টেবিলে।
গাট্টু আর চিঙ্কি নিজেদের চেয়ারে গিয়ে বসে পড়ে। মা দুজনের প্লেটে একটা একটা স্লাইস রেখে দেয়। ওয়াও, কি টেস্টি হয়েছে মামি। হ্যাঁ, মজা এসে গেল। চলো, আজকে তোমরা এত ভালো মার্কস এনেছো, এটা ওটার প্রাইজ। তোমরা দুজন শিখলেও যে বাড়িতে বানানো পিৎজা কত হেলদি আর কত টেস্টি হয়। হ্যাঁ মা, এখন যখনই পিৎজা খাবো বাড়িরই খাবো। আচ্ছা, চলো এবার বাকি স্লাইসগুলো শেষ করো। দুজনে খুব স্বাদ নিয়ে পিৎজা খেয়ে যাচ্ছিল, আর মা দুজনকে দেখে খুব খুশি হয়। সোসাইটি এক্সিবিশন। গাট্টু আর চিঙ্কি সব সময়ের মতো নিজের ঘরেই বালিশ দিয়ে মারপিট করছিল। তখনই রান্নাঘর থেকে খুব সুন্দর একটা রান্নার গন্ধ আসে। চিঙ্কি জোরে দৌড়ে মার কাছে পৌঁছে যায়। কি বানাচ্ছ মা? কি সুন্দর গন্ধ আসছে, আমি দেখতে চাই। আরে ভালো করে হতে দাও, একটু ধৈর্য ধরো, তোমার জন্য হোয়াইট পাস্তা বানাচ্ছি। তখনই গাট্টুও দৌড়ে দৌড়ে চলে আসে। আরে চিঙ্কি, গেম মাঝখানে কেন থামালে? তোমার টার্নে তুমি এখানে এসছো। কত ভালো গন্ধ আসছে গাট্টু, আমি তো এখন মার থেকে পাস্তা বানানো শিখবো। আরে তার জন্য তো পরের বার শুরুর থেকে সাথে দাঁড়িয়ে থেকে পুরো কুকিং এর প্রসেসটা দেখতে হবে। কেমন ভাবে কাটে সবজিগুলোকে, কেমন ভাবে পাস্তাগুলোকে ফোটায়, সবকিছু শুরুর থেকে। এমন মাঝের থেকে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। ওকে মাম্মি। মা, আমিও চিড়ের পোলাও শিখবো। ঠিক আছে গাট্টু, পরের বার আমরা চিড়ের পোলাও বানানো শিখব। সবাই কথাই বলছিল, আর তখনই দরজার ঘন্টি বাজলো। গাট্টু, একটু দেখো তো কে এসেছে। গাট্টু একদম জোরে দৌড়ে দৌড়ে দরজার দিকে এগোয়, আর দরজা খোলে। দরজায় দেখে সোসাইটির চেয়ারম্যান বর্মা আঙ্কেল দাঁড়িয়েছিল। আরে বর্মা আঙ্কেল, নমস্কার। নমস্কার বাবা, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। তখনই মা রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করে, কে এসেছে বাবা, কার সাথে কথা বলছো? আরে আপনি কেমন আছেন বর্মা বাবু? দরজায় দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন না। আমি একদম ঠিক আছি, এই কার্ডটা দিতে এসেছিলাম। সোসাইটির মিটিংয়ে আপনারা আসতে পারেননি। আমরা সকলে একটা প্রোগ্রাম রাখার ব্যাপারে ভেবেছি। ফুড প্রোগ্রাম হবে সেটা। সবাই চাইলে নিজে স্টলও লাগাতে পারে, কিংবা কোনো সাংস্কৃতিক কার্যও করতে পারে। যেমন কারোর গান গাওয়ার কিংবা নাচার থাকে, যদি সোসাইটির জন্য কোনো মেসেজ থাকলে সেটা স্টেজে দিও। ঠিক আছে, আমরা নিশ্চয়ই আসব। আপনি ভেতরে আসুন না, চা খেয়ে যান। ততক্ষণে বাবাও নিজের ঘরের থেকে বাইরে বেরিয়ে আসে। আরে এখনো আপনি দরজায় দাঁড়িয়ে আছেন? ব্যাস, সেই প্রোগ্রামটা ফিক্স হয়ে গেছে, এটাই বলার ছিল। আপনার সেদিন মিটিং ছিল না, আপনি তো আসতে পারেননি। আগে আমার জন্য কোনো কাজ থাকলে আগের থেকে বলে দেবেন। সোসাইটির কাজের জন্য আমি সবসময় প্রস্তুত আছি। আগে আগে নিশ্চয়ই, আমি এগোই। প্রোগ্রামের প্রস্তুতি নেওয়ার আছে। যদি আপনি স্টল দিতে চান তাহলে সোসাইটিকে আপনাকে আগের থেকে জানাতে হবে, এটা মনে রাখবেন। এইটা বলে উনি চলে যান। সবাই আবার রান্নাঘরে চলে যায়। মা, এই স্টল কি হয়? ওর মধ্যে আমরা কিছু খাবার দাবারের দোকান কিংবা অন্য কিছু জিনিসপত্র বিক্রি করা ছোট্ট দোকান লাগাতে পারি। তখনই বাবা, যে এতক্ষণ ধরে সবার কথাবার্তা চুপচাপ শুনছিল, উনি বলে, আরে পাস্তা স্টল লাগালে কেমন হয়ে যায়? চিঙ্কি মাকে খাবার বানাতে হেল্প করে দেবে, আর গাট্টু আমাকে অ্যাকাউন্টসে। টিম ম্যানেজমেন্টটাও বুঝে যাবে এরা। ওয়াও, কত মজা আসবে। মাম্মি, আমরা পাস্তা স্টলই লাগাবো। ঠিক আছে, আমি তাহলে বর্মাজিকে ইনফর্ম করে দিই। সোসাইটির কার্যক্রমের দিন এসে যায়। অন্য সব বাচ্চারাও নিজেদের মতন করে সেজেগুজে এসে গার্ডেনে একত্রিত হয়ে যায়। আরে গাট্টু, খুব মজা আসবে রে স্টলে। আমি তো টমেটোর স্যুপের স্টল লাগাচ্ছি, দেখিস আমি উইনার হব। চিঙ্কি বান্টির কথা শুনে মন খারাপ হয়ে যায়। মা, স্টল লাগিয়ে আমরা ভুল করলাম না তো? দেখো, বান্টি তো টমেটোর স্যুপ বানাবে, কিন্তু আমরা কি? আরে মা, এদিকে এসো। আমরা যেটা করতে চাইছিলাম সবাই দেখবে। তুমি পুরো সোসাইটিকে নিজের হাতের বানানো টেস্টি পাস্তা খাওয়াবে। এসো, এবার পাস্তাটাকে বয়েল করা শেখাই। তুমি আর গাট্টু ততক্ষণে সবজি আর মাশরুম কাটো, একদম ছোট টুকরো করবে। ঠিক আছে মা, আমরাই জিতবো আজকে। এই হলো কথা। গাট্টু আর চিঙ্কি সব সবজিগুলোকে কাটছিল, আর মা গ্যাস অন করে পাস্তাটাকে ফোটাতে রেখে দেয়। ওদিকে বাবা কুপনের বইটা আর পেন নিয়ে সাইডে দাঁড়িয়ে পড়ে।
এইটা কার ডায়েরি বাবা? এটা ডায়েরি নয়, বিল বাবা। যে কেউ আমাকে যখন প্লেট দেবে আমি সেই প্লেটের পয়সা কেটে নেব, আর তুমি সেই পয়সাটাকে এক জায়গায় রেখে দিও। এই পয়সাটা আমরা রাত্রেবেলা কাউন্ট করব। ওয়াও, কত মজা আসবে। হ্যাঁ, শুধু লোকেদের আমাদের পাস্তা ভালো লাগুক। কেন পছন্দ করবে না? আজকে আমাদের চিঙ্কি নিজের হাতে বানাচ্ছে। হ্যাঁ মা। কিছুক্ষণ পরে এক এক করে লোকেরা গার্ডেনে এসে যায়। ওদিকে বান্টির স্টলেও লোকেরা এসে যেতে শুরু করে। শুরুর দিকে অনেক ভিড় হয়, আর গাট্টুর স্টলে শুধু 2 লোক আসে। এই ঠাকুর, আমরা হেরে না যাই। কিছু হবে না বাবা, স্টে পজিটিভ। আর তারপর পাস্তা হয়ে যেতেই চিঙ্কি জোরে আওয়াজ দেয়, পাস্তা পাস্তা, একদম গরমা গরম পাস্তা, রেড হোয়াইট আর পিঙ্ক সসে। আরে বাহ চিঙ্কি, তুমি তো সব পাস্তা বানাতে শিখে গেলে। হ্যাঁ, আমি তো বেস্ট। আচ্ছা, হোয়াইট পাস্তা রেড পাস্তা কি করে বানাবে? আরে বাবা, সিম্পল। রেড সসে কেচাপ ঢালতে হয়, আর হোয়াইটে ময়দা আর দুধ, আর দুধ, তাই না মা? হ্যাঁ মা। তখনই পাস্তা হচ্ছে দেখে ওদের কাউন্টারের কাছে ভিড় হয়ে যায়। সবাই এক একটা করে টিকিট নিতে শুরু করে দেয়। ওদিকে বান্টির স্যুপে নুন কম থাকাতে অনেক লোকে ওখান থেকে সরে যায়। এক এক করে আপনারা আসুন। ঠিক আছে আঙ্কেল। আর বাকি লোকেরাও লাইনে লেগে পড়ে। ওদিকে বান্টির স্টলে বাচ্চারাও এদিকে লাইনে লেগে পড়ে। বান্টির মন খারাপ হয়ে যায়। ওদিকে গাট্টু আর চিঙ্কি সবাইকে এক এক করে প্লেট দিতে থাকে। এই নিন ওয়ার্মা আঙ্কেল। এই নাও আন্টি, কেমন লাগলো বলবে কিন্তু। দারুণ ভাই, তোমরা তো কত সুন্দর পাস্তা বানিয়েছো। চিঙ্কি মা তো আজকে দারুণ ব্যাপার করলো। এই নাও 501 টাকার পুরস্কার আমার তরফ থেকে। আরে আঙ্কেল, এ কি? রেখে নাও মা, এইটা আমাদের তরফ থেকে পুরস্কার, পুরো সোসাইটির তরফ থেকে। কি ভাই? বাকি লোকেরাও সবাই সম্মতি হয়। অন্য বাচ্চারা বান্টি গুড্ডি এটা দেখে একটু মন খারাপ হয়ে যায়, আর বাবা আর মা এসব দেখছিল। গাট্টু চিঙ্কি, এই পয়সাটা নিয়ে নাও। এই পয়সা দিয়ে অন্য বাচ্চাদের জন্য পার্টি, এটা সবার। হ্যাঁ বাবা। আরে বান্টি, এইদিকে এসো। তুমি চিঙ্কির বানানো রেড সস পাস্তা খাও, তোমার খুব ভালো লাগে না? আর এইভাবে সব বাচ্চারা পাস্তা খেয়ে এরপরে নাচতে শুরু করে দেয়। রাত্রে বাবা ডাব্বা খোলে, যার মধ্যে অনেকগুলো টাকা ছিল। গাট্টু, তোমরা দুজন কাউন্ট করো আর বলো কত টাকা কামালে। 1, 2, পুরো 800 টাকা বাবা। এইটা তোমাদের দুজনের পুরস্কার, প্রথম কামাই। এর থেকে তোমাদের গিফট নেওয়া হবে। আমার তো ফ্রকও এসে যাবে এখন। সবাই হাসতে শুরু করে দেয়। বাবা আর মা একজন আরেকজনকে দেখে হাসে। থ্যাংক ইউ আজকের প্রোগ্রামের জন্যে। গাট্টু আর চিঙ্কি ঘরের মধ্যে একদম হুটোপুটি করছিল। দুজনের সোফার কাছাকাছি ধরাধরি খেলা খেলছিল। গাট্টু একটু ফাস্ট দৌড়ায়, তাই চিঙ্কি ওকে ধরতেই পারছিল না। যতই তাড়াতাড়ি দৌড়াও কাট্টু, আমি তোমাকে ধরেই নেব। যাবিটা কোথায়? ধরতে পারবে না, তোমার পা আমার থেকে ছোট, আর তোমার স্পিডও ভালো নেই। চিঙ্কিও মুখটা ভেঙিয়ে ফেরত জবাব দেয়, আমি ধরে নেব তোকে। আমি আস্তে দৌড়াই, তাতে কি? বাবা ওদেরকে কাছে বসেই দেখছিল, আর ওদিকে মা রান্নাঘরে দাঁড়িয়ে এসব দেখতে দেখতে বলছিল, আরে আস্তে দৌড়াও তোমরা দুজনে, ব্যথা লেগে গেলে মুশকিল হবে। তোমাদের বাবা তোমাদেরকে মাথায় চড়িয়ে রেখেছে, আমার তো কথাই শোনে না। আরে বাবা, তুমি আমাকে আবার মাঝখানে আনছো কেন? বাচ্চা তো, এখনই তো খেলবে এরা। স্কুলের হোমওয়ার্কটাও করে নিয়েছে, এতটুকু তো খেলা করবেই। এটা বলতে বলতে বাবা গাট্টুকে চোখ মারে। চিঙ্কিও মুচকি হাসে। আই লাভ ইউ পাপা। আই লাভ ইউ টু মা। তোমরা সবাই খেলতে থাকো, মা বকবি। আমি আছি তো। দুজনে আবার সোফার আশেপাশে আবার হল্লা করে। তখনই দরজার ঘন্টি বাজে। গাট্টু, চিঙ্কি, দেখো দরজায় কে এসেছে। হ্যাঁ দেখো তো, আগে দরজাটা খোলো। এখন আবার কে আসলো? গাট্টু দৌড়ে গিয়ে দরজা খোলে। দেখে যে সামনের বাড়ির দিদা মায়ের সাথে দেখা করতে এসছে, সাথে বান্টির দিদাও আছে। ওনাদের দেখে গাট্টু জোরে বলে, হ্যালো দিদা। কে এসেছে বাবা? বান্টির দিদা এসেছে।
মা এটা দেখে রেগে যায় আর বলে, আরে ওরা তোমার বন্ধু নাকি? ঠাকুমা, পা ছুঁয়ে প্রণাম করতে হয়, হ্যালো দাদি আবার কি? চিঙ্কি, তুমিও ঠাম্মার পা ছো। গাট্টু আর চিঙ্কি দুজনেই ঠাকুমার পা ছোঁয়ে। প্রণাম দিদা। আরে খুশি থাকো তোমরা দুজনে, অনেক পড়াশোনা করো, ভালো করো। বাড়িতে অতিথিরা এলে ভেতরে ডাকতে হয় বেটা। আরে বৌমা, এদেরকে কেন বকছো? এরা দুজনেই ছোট, আস্তে আস্তে বুঝে যাবে। সে কথা নয় মাসিমা, ম্যানার্স তো এখন থেকেই শেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে কথা ঠিক। আমার আশীর্বাদ তো সব সময় দুজনের সাথে আছে, যেমন আমার বান্টি তেমনই এরা দুজনে। খুশি থাকো সব সময়। তোমার কথাটা তো ঠিকই, বাচ্চাদের ম্যানার্স এখন থেকেই শেখাতে হয়। যাই হোক, আমি তোমাদেরকে সব নেমন্তন্ন করতে এসেছিলাম। পরশুদিন আমাদের বাড়িতে সত্যনারায়ণের কথা, সবাই নিশ্চয়ই এসছো। এবার যাই, ঠিক আছে? দাঁড়ান, বসুন না, আমি চা নিয়ে আসছি। আরে না, অন্য সব বাড়িতেও যেতে হবে, আবার খালি সময়ে আসবো। এইটা বলে উনি চলে যান। মা বাচ্চাদেরকে নিজের কাছে ডাকে। বাচ্চারা, সব সময় বড়দের সম্মান করা উচিত, বুঝেছো? যদি বান্টি আসে তাহলে ওকেও এরকম সম্মান করতে হবে? ও তো তোমাদের বন্ধু, ক্লাসমেট। তোমাদের আর ওর একই বয়স, কিন্তু ওকেও তোমাদের হ্যালো হাই করা উচিত। সকালে দেখা হলে গুড মর্নিং, বিকেলে দেখা হলে গুড ইভিনিং। আচ্ছা, তো সকালে উঠে কি বাবাকেও আমাকে হাই বলতে হবে? হ্যাঁ বাচ্চারা, এগুলোকে গুড ম্যানার্স বলে। তোমরা তো আমার ভালো শোনা না, আমার ভালো বাচ্চা, তাই সবসময় গুড ম্যানার্স ফলো করবে। স্কুলেও টিচারদের সঙ্গে দেখা হলে ওদেরকে গ্রিট করবে, বাকি বাচ্চাদের হ্যান্ডশেক। মা, এই গুড্ডি তো আমার সঙ্গে আর্ধেক সময় লড়াই করে, আমি ওকে হাই করব না। এমন বলে না চিঙ্কি, ও তো তোমার বেস্ট ফ্রেন্ড। দেখো, যখন কেউ ক্লোজ হয় তখন ওকে সরি কিংবা থ্যাংক ইউ বলতে ইতস্তত হতে নেই। কি ভাবি মা? আচ্ছা মা, স্কুলে হেড ম্যাডামেরও পা ছুতে হবে? এতক্ষণ বাবা যে চুপচাপ শুনছিল, হেসে এখন বলে, ওনাদেরকে তুমি গুড মর্নিং কিংবা গুড আফটারনুন সময়তে বলো, ওরা স্কুলে আছে। ঠিক আছে পাপা। পরের দিন সবাই স্কুল যায় আর বাবা মার বলার মতন সবাইকে গ্রিট করে। হ্যালো গুড্ডি, আমি সরি, আমি তোমার সাথে লড়াই করেছিলাম। তুমি সরি বললে চিঙ্কি? হ্যাঁ, মা বলেছে কেউ সরি বললে কেউ ছোট হয় না। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তুমি রেগে গেলে তাহলে আমার ভালো লাগে না। কিন্তু চিঙ্কি, ভুল তো আমার ছিল, সরি তো আমার বলতে হতো। এটা বলতে বলতে ও থেমে যায়। আই এম সরি চিঙ্কি, আজ থেকে তুমি সব সময় আমার বেস্ট ফ্রেন্ড। আমি কখনো তোমার সাথে লড়াই করব না। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। তখনই ক্লাসে টিচার আসে। গুড মর্নিং মিস। গুড মর্নিং বাচ্চারা, আজকে আমরা ম্যানার্সের ক্লাস করব। তোমরা সবাই কে কে জানো ম্যানার্সের কথা? কে জানাবে? তখনই চিঙ্কি হাত উঁচু করে। হ্যাঁ চিঙ্কি, বলো। সব সময় বড়দের পা ছুতে হবে। ওরা যখন বাড়ি আসে তখন তাদেরকে জল, চা খাবারও জিজ্ঞেস করতে হবে। যদি বন্ধু হয় তাহলে সবাইকে হ্যালো হাই আর জড়িয়ে ধরতে হয়। আরে বাহ, কত ভালো সংস্কার! দেখলে বাচ্চারা, শুনলে সবাই চিঙ্কি কি বলল? ক্লাসের সব বাচ্চারা এক আওয়াজে বলে, ইয়েস Yes, মিস। miss। আর হ্যাঁ, সকালে কারোর সাথে দেখা হলে গুড মর্নিং, দুপুরের 12টা অবধি। তারপরের সময়ে সকলকে তোমরা গুড আফটারনুন বলতে পারো, কারণ তখন আফটারনুনের টাইম হয়ে যায়। ম্যাডাম, সবাইকে ইভিনিং কোন সময় বলবো? এমনিতে তো বিকেলেই বলা হয়, যখন সূর্য নেমে যাচ্ছে, কারণ তারপরে তো রাত হয়ে যায়। আর হ্যাঁ বাচ্চারা, রাত্রেবেলা সব থেকে শেষের গ্রিটিং গুড নাইট বলা হয়। আমি আমার মা বাবাকে গুড নাইট বলেই শুই মিস। ভেরি গুড চিঙ্কি। আর বাকি বাচ্চারা? আমরাও মিস। বাহ, কত ভালো আর সিনসিয়ার ক্লাস আমার। আই এম সো প্রাউড অফ ইউ। গাট্টু আর চিঙ্কি বাড়ি আসে আর তৈরি হয়ে বান্টির বাড়ি যায়। গাট্টু দৌড়ে গিয়ে ঠাকুমার পা ছুঁয়ে, দিদা প্রণাম। ও বাবা, খুব ভালো থাকো, খুব ভালো পড়াশোনা করো, উন্নতি করো। মা গাট্টু আর চিঙ্কিকে দেখে মনে মনে খুব খুশি হচ্ছিল। তখনই বাবা এসে বলে, থ্যাংক ইউ,
তুমি দুই বাচ্চাকে কত ভালো সংস্কার দিয়েছো। নতুন রুম। গাট্টু আর চিঙ্কি ঘরে পড়াশোনা করছিল। তখনই ঘরে নোনা ধরার জন্য একটা ছোকরা নিচে পড়ে। আরে এটা কি হলো? এটা কি করে পড়লো? দাঁড়াও, মা বাবাকে বলতে হবে। মা বাবা একবার এদিকে আসো না। হ্যাঁ মা। আরে কি হয়েছে, এত ডাক দিচ্ছ কেন? চিঙ্কি তখন মাকে ডাকে, আর মা বাবা দুজনেই ওই ঘরে চলে আসে। কি হলো চিঙ্কি, চেঁচাচ্ছ কেন তুমি? হ্যাঁ, আরে বাবা দেখো না, ওপর থেকে একটা লেয়ার পড়লো নিচে। সব কালার নষ্ট হয়ে গেল, দেখো না মা। একে আর্দ্রতা বলে বাবা। যখন দেওয়াল ভিজে ভিজে যায় তখন এটা হয়। হ্যাঁ বাবা, আশেপাশে জলের লিকেজ থাকলে এমনটাই হয়, কিন্তু আমাদের এখানে তো লিকেজ নেই। কিন্তু এবারে তো বৃষ্টিও বেশি হয়েছিল, হয়তো ঠান্ডা বেড়ে যাওয়ার জন্যে। শোনো না, একটা কথা ভাবছিলাম। 3 বছর হয়ে গেল ঘরটার, বোধহয় এবার আমাদের রেনোভেট করে নেওয়া উচিত। হ্যাঁ ঠিক বলছো, আমি কালকেই কারিগর আর পেন্টারকে ডাকছি। সব তো ঠিক হয়ে গেছে, এটাই ঠিক সময় রুমটাকে রেনোভেট করার। ওয়াও, তাহলে এখন আমাদের রুম একদম নতুন হয়ে যাবে। হ্যাঁ বাবা। কি মজা হবে না গাট্টু? আমি তো পিঙ্ক কালার করাবো। পিঙ্ক কালার একদম হবে না। কারিগরও আসলো না, লড়াই শুরু হয়ে গেল এদের। পরের দিন রুমে কারিগর আর পেন্টার আসে, আর দুজনই দেওয়াল ভালো করে পরীক্ষা করে। বেশি কিছু তো হয়নি, সাধারণ একটু রিপেয়ার আর একটু রং করে দিলে এইবারে ঠিক হয়ে যাবে। এবারে কিন্তু কালার ভালো লাগাবেন। হ্যাঁ, কালারটা আপনারা চুজ করে দেবেন। এতে 4টে কোট লাগবে, আমি এশিয়ান পেন্টস নিয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাতে আমরা কথা বলে নেব। ততক্ষণ গাট্টু আর চিঙ্কি চলো কালার শেডটা দেখে নি। চল কালার শেড ডিসাইড করি আমরা। হ্যাঁ চলো, ব্লু কালার। পিঙ্ক কালার আমি বলে দিলাম, বাস। তারপর দুজনই বালিশ নিয়ে লড়তে লাগে। এটা দেখে মা মাঝখানে এসে বাঁচাতে যায়। আরে থামো থামো, লড়ো না এত। এই ঘরে বেস্ট কালার হবে, আর সব থেকে সুন্দর দেখতে লাগবে এই ঘর। বাবা কারিগর আর পেন্টারের সাথে কথা শেষ করে ঘরে ফেরত চলে আসে। না ভাই, আমি তো আমার তরফ থেকে সব ডিল করে দিলাম। পরশুদিন থেকে এরা কাজ করতে এসে যাবে। 1 সপ্তাহের মধ্যে রুমটা ভালো করে ডেকোরেট হয়ে যাবে। কিন্তু ভেতরের জিনিস আমরা রেনোভেট করব। এইবার কোনো ডিজাইনারকে ডেকো না। ঠিক আছে। 2 দিন পর কারিগর তার 2 মিস্ত্রিকে নিয়ে কাজে লেগে যায়। আর তবে থেকে গাট্টু চিঙ্কিও মা বাবার রুমে থাকতে লাগে। আঙ্কেল, আপনি কি করবেন সব থেকে আগে? বাবা, সব থেকে আগে আমরা পুরনো কালারটাকে খুঁচিয়ে বের করব। যেখানে যেখানে সিপেজ আছে সেইখানে পুট্টি আর রং লাগিয়ে দেব, আর স্ট্রং করে দেব। তাহলে কালার কখন করবে? আরে সবকিছু ক্লিন হওয়ার পরে, ঠিক করার পরে আমরা কালার করে দেব। আর 2-3 দিন টানা কাজ হতে লাগে। গাট্টু চিঙ্কি মনোযোগ দিয়ে এসব দেখছিল, আর নিজেদের ঘর পরিবর্তন হতে দেখছিল। ওদিকে মাও খুব খুশি ছিল যে ওদের দুজনের রুম এবার নতুনের মতো লাগবে। মা কত মজা হবে না? এবার ডান দিকে আমি আলমারি রাখবো। ঠিক আছে। আর গাট্টু, আপনার কোনো বিশেষ ইচ্ছা? আগে রুমটা রেডি হয়ে যাক মা, তারপরে আমরা বিশেষ রুম সাজাবো। আর 1 সপ্তাহের মধ্যেই গাট্টু চিঙ্কির রুম পুরো সেজে তৈরি হয়ে যায়। আর আমরা দেখি যে গাট্টু চিঙ্কির দুজনেরই পছন্দ মনে রেখে পেন্টার স্কাই ব্লু আর পিঙ্ক 2টো রঙেরই দেওয়াল রাখে। দুজনে সরে যাও, আমি বেডটাকে সেট করছি। মাও এদিকে জিনিসপত্র এনে ঢের করতে লাগে, আর চিঙ্কিও নিজের ডল সেটকে একটা কোণায় সাজাতে লাগে। ওদিকে গাট্টুও আবার বাস্কেটবলের বাস্কেট নিজের দেওয়ালে সেট করে দেয়। বাস্কেট আমার এত উঁচুতেই ঠিক লাগে, না হলে বারবার জাম্প করাতে আমার ভালো লাগে না। গাট্টু, নতুন জিনিসগুলো তুমি মায়ের সঙ্গে একটু দেখে নিও, আমি অর্ডার করে দেব। ঠিক আছে বাবা। বাবা, আমাকে একটা ছোট্ট আলমারি আলাদা করে দাও না, ওতে সব খেলনা আমি সেট করে দেব। এই সানডে আমরা মার্কেটে যাব, আপনাদের দুজনের যা যা দরকার পড়বে সেটা লিস্ট বানিয়ে নিও। এখন আমি অফিস যাচ্ছি। বাবার অফিস চলে যাওয়ার পর গাট্টু চিঙ্কি দুজনেই নিজের নিজের লিস্ট বানাতে লাগে। কিছু নাম দেখে মা বলে, আরে এর মধ্যে তো অনেক জিনিস অনলাইনে পেয়ে যাব আমরা, অ্যামাজন আর জিম কার্টে। আমি এখনই আমার ফোন আনছি, তোমরা তোমাদের পছন্দের জিনিস লিস্ট আউট করে নাও। ওয়াও! মা অ্যাপ খুলে বসে, আর ওতে জিনিস দেখতে লাগে। মা, ওই পেন্টিংটা, ওই ডল হাউস আর একটা কিচেন সেট অর্ডার করে দাও না। আমার জন্য একটা পেন্টিং, যেটাতে মেসি হোক
ফুটবল নেই তো মা। আমি আগে সেই জিনিসটাই অর্ডার করব যেটা দরকারের। চিঙ্কি, তোমার কিচেন সেট পরেও আসতে পারে, এখন সেটার দরকার নেই। ঠিক আছে মা। মা, পুরনো স্টাডি টেবিলটাও পুরনো হয়ে গেছে, ওটাও অর্ডার করে দেব। একদম, কিন্তু ওটাকে আমরা অনলাইন অর্ডার করব না, ওটাকে কিনতে আমরা বাবার সাথে বাজারে যাব। হ্যাঁ, সেটাই ঠিক হবে মা। আমি সব টেবিল চেয়ারে বসে বসে দেখে নেব। ধীরে ধীরে অনলাইনের জিনিসপত্র আসতে লাগে আর গাট্টু চিঙ্কিরও ঘর ভরে উঠতে লাগে। রুমটা আমাদের কি দারুণ লাগছে না গাট্টু? হ্যাঁ চিঙ্কি। রবিবারে সবাই মিলে মার্কেট যায়। আমরা ফার্নিচার স্টোর যাওয়ার আগে কি ফুচকা খেতে পারি? বাবা এটা শুনে হাসতে লাগে আর সবাইকে ফুড স্টলে নিয়ে যায়। আগে পেট পুজো, তারপরে সবকিছু। তারপর সবাই মিলে ফার্নিচার শপে যায়। গাট্টু আর চিঙ্কি আলাদা আলাদা টেবিল চেয়ারে বসে টেস্ট করতে লাগে। আর এই টেবিলটা কত সুন্দর, এতে কি র্যাক লাগতে পারে আলাদা করে? হ্যাঁ হ্যাঁ, লেগে যাবে। আপনি আগে চুজ করে নিন, তারপর আমরা কাস্টমাইজ করে দেবো এইটাকে। মা, আমার ওই টেবিলটা খুব পছন্দ, ওর উপর আলাদা করে বোর্ডও আছে। ঠিক আছে বাবা, তোমার জন্য ওটা নিয়ে নেব। আপনি শুধু জিনিসটাকে দেখে নিন, ঘরে পাঠানোর দায়িত্বটা আমাদের। এইভাবে জিনিস অর্ডার করি, সবাই ঘরে চলে আসে আর পরের দিনই সব জিনিস অটোতে ঘরে চলে আসে। মা, আমাদের টেবিল এসে গেছে। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি নিজেদের টেবিল সেট করে তার মধ্যে বসে যায়। ওরা তো খুবই খুশি ছিল, কারণ ওদের রুম এখন প্রপার রেনোভেট হয়ে গেছে। মা বাবাও ওদেরকে টেবিলে দেখে খুব খুশি হয়ে যায়। স্যান্ডউইচ। গাট্টু আর চিঙ্কি খুবই প্রতিভাশালী বাচ্চা। তার সাথে গাট্টু আর চিঙ্কি দুজনেই ঝাল মশলাদার খাবার খুবই ভালোবাসে। এইভাবে স্কুলে একটা কুকিং ক্লাস অ্যারেঞ্জ করা হলো। গুড মর্নিং স্টুডেন্টস। সব থেকে আগে আমি জানতে চাই তোমরা সবাই টিফিনে কি কি এনেছো। সব বাচ্চারা নিজেদের টিফিন খুলে টেবিলে রাখলো আর এক এক করে টিফিন টিচার দেখলো। সব বাচ্চাদের টিফিনে খুব ভালো ভালো খাবার ছিল। বাহ বাহ, টিফিন দেখে তো আমার মুখে জল এসে গেল। কিন্তু এখন যে আমি তোমাদেরকে শেখাতে চলেছি সেটা আমি জানি সবাই পছন্দ করবে, আর বানাতেও খুবই সোজা। এটা তোমরা সবাই নিজে বানিয়ে নিজেদের মা বাবাকে ইমপ্রেস করতে পারবে। সত্যি? তাহলে তো খুবই মজা আসবে। আপনি আমাদের কি শেখাবেন? বাচ্চারা, আজ আমি তোমাদেরকে স্যান্ডউইচ কি করে বানাতে হয় এটা শেখাবো। তার মধ্যে যা যা দিতে হবে সব সামগ্রী এসে গেছে। বাচ্চারা, যদি চাও তাহলে যা যা জিনিস দরকার সব নোট করতে পারো, যাতে বাড়িতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? এইভাবে কুকিং টিচার এক এক করে স্যান্ডউইচে যা যা দরকার সব টেবিলে রেখে দিল। বাচ্চারা, আমি নিয়েছি ব্রেড, ক্যাপসিকাম, টমেটো, শসা, বিটরুট, বাঁধাকপি, টমেটো সস আর স্বাদ অনুসারে নুন। টিচার, আপনি একটা জিনিস বলতে ভুলে গেলেন, চিজ দিলে তো স্যান্ডউইচ আরো ভালো টেস্টি হবে। না গাট্টু, স্যান্ডউইচে চিজ একদম পড়বে না, এটা একটা হেলদি স্যান্ডউইচ হবে। আর হ্যাঁ, তোমাদের সবাইকে বাটার আর চিজ একটু কম খাওয়া উচিত। আর দেখবে এই স্যান্ডউইচটা হেলদিও আর টেস্টিও। তাহলে শুরু করা যাক। এইভাবে কুকিং টিচার ব্রেডটা নিজের হাতে নিল, শুরুতে সস লাগিয়ে ওপরে সব সবজি সাজিয়ে দিল। এরই মধ্যে চিঙ্কি টিচারের সব জিনিস যা বলছিল সব নোট করলো। কুকিং টিচার তারপরে হালকা করে নুন ছড়িয়ে স্যান্ডউইচকে রেডি করে নিল। স্টুডেন্টস, এই দেখো স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। আমার বিশ্বাস তোমরা সবাই এর রেসিপি নোট করে নিয়েছো। আর হ্যাঁ, বাড়ি গিয়ে নিশ্চয়ই ট্রাই করো। এইভাবে স্কুলে কুকিং পিরিয়ড শেষ হয়ে গেল আর স্কুলে আজকের দিনও শেষ হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি বাড়ি পৌঁছালো, তখনই মা আর বাবা ফোনে কথা বলছিল। থ্যাংক ইউ সো মাচ দিদি। হ্যাঁ, আমাদের বিয়ের 13 বছর পূর্ণ হলো। অশেষ ধন্যবাদ। নাও এর সাথে কথা বলো। মা ফোন বাবাকে দিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার কথা শুনল। ওরা দেখলো বাবাও খুশি হয়ে ধন্যবাদ জানাচ্ছে। অশেষ ধন্যবাদ দিদি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসুন বাড়িতে। রাখছি তাহলে, বাই। বাবা, আজকে কি আপনি সবাইকে থ্যাংক ইউ বলছেন কেন? হ্যাঁ মামি, তোমাদের দুজনের মধ্যে কার জন্মদিন? শোনা, কারোর বার্থডে নয়, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল। হ্যাপি অ্যানিভার্সারি মা আর বাবা। গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখলো আর গাট্টু চিঙ্কি একসাথে চুটকি বাজালো।
আর মনে মনে ভেবে নিল যে ওরা মা বাবাকে স্যান্ডউইচ বানিয়ে সারপ্রাইজ দেবে। তাহলে চিঙ্কি চলো মাকে সারপ্রাইজ দিই আর একটা স্যান্ডউইচ বানাই। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচ বানানোর জন্য তৈরি হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি দুজনে এপ্রন পরল। যদিও অ্যাপ্রনটা ওদের দুজনের জন্য অনেক বড় হয়েছিল, কিন্তু তাও ওরা মায়ের মতন কিচেনে কাজ করতে চাইছিল। আচ্ছা, আমাদের স্যান্ডউইচ বানানোর জন্য যা যা জিনিস চাই ওইগুলো সব আমরা এই কিচেন টেবিলে এনে রেখে দিই, যাতে বানাতে সুবিধে হয়। চিঙ্কি ফ্রিজ থেকে ব্রেড বার করলো। গাট্টু স্যান্ডউইচে যা যা সবজি লাগবে সেটা আনলো, সস আর একটু চটপটা মশলা, এমন সব জিনিস কিচেনে রেখে দিল। আরে সব জিনিস তো এসে গেল, কিন্তু চিঙ্কি তুমি তো চিজ নাওনি। না গাট্টু, আমরা চিজওয়ালা স্যান্ডউইচ একদম বানাবো না। মনে নেই টিচার কি বলেছিল? আমাদের হেলদি খাওয়া উচিত। আজ মা বাবার অ্যানিভার্সারি, তাই ওদের আমরা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়ে দেব। ইয়েস, ইউ আর রাইট চিঙ্কি, চলো বানাই। গাট্টু চিঙ্কি মন লাগিয়ে স্যান্ডউইচ বানাতে শুরু করলো। আজ আমরা বানাবো টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। এটা হেলথের জন্য খুব ভালো। এর মধ্যে যা সামগ্রী লাগবে, ব্রেড, শসা, টমেটো, শিমলা মির্চ, গোবি, কিছু মুখরোচক মশলা আর স্বাদ অনুসার নুন, তার সাথে অনেক ভালোবাসা। গাট্টু স্যান্ডউইচের জন্য সব সবজি ফটাফট কেটে নিল। কাট্টু, টমেটো আর শসা একদম গোল গোল করে কেটো। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, বুঝে গেছি, একদম গোল গোল কাট করব। চট করে গাট্টু সব সবজিগুলো সুন্দরভাবে কেটে নিল আর প্লেটে রাখলো। অন্যদিকে চিঙ্কি ব্রেডের প্যাকেট থেকে দুটো ব্রেড নিল। চিঙ্কি তাহলে চলো এর উপরে আমরা সব থেকে আগে টমেটো দিই। গাট্টু টমেটোর স্লাইসগুলো ব্রেডে রাখলো। টমেটোর পরে এর উপরে যাবে শসা। তারপর চিঙ্কি টমেটোর স্লাইস ব্রেডে রাখলো। শসা, শিমলা মির্চ আর কফি ভালো করে ব্রেডে রেখে দিল। আমার স্পেশাল স্যান্ডউইচ চাই গাট্টু। ও এমন নাকি? তাহলে তোমার স্পেশাল স্যান্ডউইচে যাবে স্পেশাল ভালোবাসা। আরে বাহ, আমার স্পেশাল স্যান্ডউইচ হবে পেঁয়াজের সাথে। কিন্তু মায়ের স্যান্ডউইচে রেখো না, মার তো পেঁয়াজ পছন্দ নয়। ও ওকে চিঙ্কি। গাট্টু অন্য ব্রেডটা সব ভেজিটেবলস এর উপরে রেখে দিল আর স্যান্ডউইচ কভার হয়ে গেল। আরে গাট্টু দাঁড়াও, আমরা নুন আর মশলা তো মেশালামই না। আরে হ্যাঁ, আমরা তো ভুলেই গেছিলাম। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচের উপরের ব্রেডটা বার করে দিল, তার উপরে আলতো করে নুন দিল, কিছু চটপটে মশলা রাখলো, তারপর আবার পাউরুটি দিয়ে ঢেকে নিল। চিঙ্কি সাবধানে করো, নাহলে স্যান্ডউইচ পুড়ে যাবে। ভয় পেও না গাট্টু, স্যান্ডউইচ একদম জ্বলবে না। আর চিঙ্কি স্যান্ডউইচটা পোড়ার আগে প্লেটে রেখে নিল আর খুব সুন্দরভাবে স্যান্ডউইচটাকে টমেটো সসের সাথে রেখে গাট্টু আর চিঙ্কি মার বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্যান্ডউইচটা টেবিলে নিয়ে আসলো। চিঙ্কির হাতে প্লেট দেখে মা বলল, গাট্টু চিঙ্কি, তোমাদের হাতে এই প্লেট কিসের? তোমরা দুজনে কিচেনে কিছু করেছো কি? বাবা মা, আমরা তোমাদের জন্য একটা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়েছি। হ্যাঁ সত্যি বাচ্চারা, থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা। দেখো আমাদের বাচ্চারা কত ভালো স্যান্ডউইচ বানিয়েছে। এই নিন বাবা মা, টেস্টি টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। মা বাবা, আমার আর গাট্টুর তরফ থেকে এই স্যান্ডউইচটা সারপ্রাইজ। আজকেই আমরা স্কুলে শিখেছি। মা বাবার সাথে সাথে গাট্টু আর চিঙ্কিও টেস্টি স্যান্ডউইচটা ভালো করে খেয়ে নিল। ও ওয়াও, খুবই ইয়ামি হয়েছে। হ্যাঁ, কি সুস্বাদু বাবা। তোমার কেমন লাগলো? ভেরি গুড গাট্টু চিঙ্কি, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তোমরা দুজনে স্যান্ডউইচ বানানো শিখে নিলে, কিন্তু কিচেনে সাবধানে কাজ করাও জরুরি। হ্যাঁ মা, আমি একদম অসুবিধা ফিল করিনি। প্রথমবার লাইব্রেরিতে কৌতূহল থেকেই বাচ্চারা শেখে আর মনে নানা রকম প্রশ্ন আসে। আর যদি প্রশ্নের সঠিক উত্তরও পাওয়া যায়, তাহলে বাচ্চাদের নলেজও বাড়ে আর ওরা বুদ্ধিমান হয়ে ওঠে। ইতিহাসের পিরিয়ডে ম্যাডাম ইন্ডিয়ান কালচার সম্পর্কে বাচ্চাদের পড়াচ্ছিল। বাচ্চারা, আমরা যেমন জানি ইন্ডিয়াতে বিভিন্ন কালচারের মানুষ থাকে, প্রত্যেকের তাদের আলাদা ঐতিহ্য, ভাষা, উৎসব, পরিধান আর চালচলনের মাধ্যমে আমরা ভারতের বিচিত্রতা বুঝতে পারি। ম্যাডাম, এটা কি করে হয়? এত আলাদা আলাদা ধরনের ভাষা কি করে বলা যাবে? ভারত এমন একটা দেশ যেখানে প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা ভাষা, আর এর কারণ হলো
বৈচিত্র্যতা আর সংস্কৃতি। ভারতে অন্তত 780 রকমের ভাষা আছে, আর ভারতে 22টি ভাষা স্বীকৃতিপ্রাপ্ত। ম্যাডাম, এইটা আলাদা আলাদা কি করে হলো? রাজ্য কে বানালো? আর সবাই তো আলাদা আলাদা ভাষা পারে না, তাহলে অন্য রাজ্যতে আমি কি করে যাব? প্রত্যেক রাজ্যের ইতিহাস আছে, আর যদি তোমার এটা জানার খুব ইচ্ছে হয় তাহলে তুমি স্কুলের লাইব্রেরিতে গিয়ে এই ব্যাপারে কিছু পড়ে নিও। তখন তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। ক্লাসে কিছু বাচ্চারা খুব খুশি হয়ে যায়। ইন্টারভালে টিফিন খেতে খেতে গাট্টু, চিঙ্কি আর বাকি বন্ধুরা লাইব্রেরির কথা বলতে লাগে। আরে বাহ, কি ভালো হলো না? আমাদের প্রিন্সিপাল আমাদের স্ট্যান্ডার্ডকেও পারমিশন দিল। ম্যাডাম বললে আমার সব প্রশ্নের লাইব্রেরিতে পেয়ে যাব। আমরা কাল লাইব্রেরিতে যাব। হ্যাঁ, মানে তোমার সঙ্গে কে যাচ্ছে? আমি তো আসবো না। পড়াশোনার জিনিস দেখলেই আমার তো ঘুম পেয়ে যায়। লাইব্রেরিতে তো আমি ঘুমিয়েই পড়বো। বান্টির কথায় সবাই হাসতে লাগে। ধ্যাৎ, এরকম হয় নাকি বান্টি? কিছু নতুন করতে পারবে যখন এক্সাইটেড হওয়া উচিত, নাকি এরকম পালিয়ে যাওয়া উচিত? আমি তো নিশ্চয়ই যাব। আরে গাট্টু, চিঙ্কি, লাইব্রেরিতে যাস না। আমি শুনেছি যে লাইব্রেরিতে গিয়ে থাকা লোকেদের স্বপ্নেও বই আসে, আর ওদের বিরক্তও করে। তোকে এটা কে বললো ভূষণ? এমন কিছুই হয় না। সবাই এবার ভূষণের কথায় হাসতে লাগে। সব বাচ্চারা দেখে যে নোটিশ বোর্ডে লাইব্রেরি ওপেন ফর অল লেখা আছে। গাট্টু, চিঙ্কি স্কুল থেকে ফিরে আসে, আর ফিরতেই দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে যায়। আরে গাট্টু, চিঙ্কি, খুব খিদে পেয়েছে? রুটি এখনো হয়নি মা? না মা, খিদে এখনো পাইনি, কিন্তু ভালো খবর বলার আছে। স্কুলে যে লাইব্রেরি আছে সেটা এখন আমাদের জন্য খোলা থাকবে। কাল আমরা প্রথমবার লাইব্রেরিতে যাব। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। কংগ্রাচুলেশনস। মায়ের সাথে কথা বলে গাট্টু, চিঙ্কি আরো খুশি হয়ে যায়। আর রাত্রিবেলায় সবাই খাবার খাওয়ার সময় মা বাবাকে লাইব্রেরির কথা বলে। কি ব্যাপার গাট্টু, চিঙ্কি? হ্যাঁ, আমি শুনলাম তোমরা নাকি লাইব্রেরিতে যাচ্ছ। খুব ভালো বাবা, সিলেবাস ছাড়াও বই পড়া উচিত। লাইব্রেরিতে পড়ার জন্য আর শেখার জন্য অনেক জিনিস আছে বাচ্চারা। হ্যাঁ বাবা, আমরা পড়তে চাই। তোমরা জানো শোনা, স্কুলের টাইমে আমিও লাইব্রেরি যেতাম, আর অনেকটা সময় লাইব্রেরিতে কাটাতাম। হ্যাঁ, আমাদের জমানাতে গ্রামে একটাই লাইব্রেরি থাকতো, কিন্তু আজকালকার জমানায় কত লাইব্রেরি থাকলেও কেউ যায় না। কিন্তু বাবা, আমরা তো লাইব্রেরি যাবার জন্য খুব এক্সাইটেড। বরং এটা ভাবছি যে প্রিন্সিপাল আমাদের আগে কেন পারমিশন দেয়নি। ঠিক বললি চিঙ্কি। পরের দিন গাট্টু, চিঙ্কি স্কুলের লাইব্রেরিতে পৌঁছায়। আসতেই গাট্টু, চিঙ্কির লাইব্রেরিতে রেজিস্ট্রেশন হয়। তারপর গাট্টু, চিঙ্কি ভেতরে যায়। তখন দুজনে দেখে যে আলাদা আলাদা শেলফ বানানো, চারিদিকে শুধু বই আর বই। গাট্টু আর চিঙ্কি তো প্রথমবার এত বড় বড় বই দেখলো। গাট্টু, দেখো এখানে কত বড় বড় বই। হ্যাঁ চিঙ্কি, ইন্ডিয়ার হিস্ট্রির ব্যাপারে আমি পড়তে চাই, কিন্তু এত বইয়ের মধ্যে আমি কি করে খুঁজবো? গাট্টু তখন এমন বই খুঁজতে লাগে যেখান থেকে ইন্ডিয়ান হিস্ট্রি সম্পর্কে জানা যায়, আর চিঙ্কি সব বইগুলোকে ওপর থেকে দেখছিল। গাট্টু, চিঙ্কির দিকে লাইব্রেরিয়ান স্যার আসে। বাচ্চারা, তোমরা কেমন বই পড়তে চাও বলো, আমি তোমাদের সাহায্য করছি। স্যার, আমি ইন্ডিয়ান হিস্ট্রির ব্যাপারে পড়তে চাই। লাইব্রেরিয়ান স্যার তখন একটা ব্লকের দিকে আঙুল দিয়ে দেখায়, আর দুজনে ওদিকে চলে যায়। ওদিকে শুধু ইন্ডিয়া সম্পর্কে সব বই ছিল। দেখো না চিঙ্কি, আমাদের দেশটা কত বড়। গাট্টু একটা বই তোলে আর টেবিলে গিয়ে বসে পড়তে লাগে। চিঙ্কিও তখন নিজের জন্য হিন্দি কবিতার বই নেয়, আর ও মজা করে বই পড়তে লাগে। বই পড়তে পড়তে এত হারিয়ে যায় যে সময়ের খেয়ালই থাকে না। লাইব্রেরিয়ান স্যার তখন ওদের বেরোতে বলে, কারণ লাইব্রেরি বন্ধ করার সময় হয়ে গিয়েছিল। স্যার, আমার সাথে আমি এই বইটা নিয়ে যেতে পারি? আমি আরো পড়তে চাই। না বাবা, তোমাকে লাইব্রেরিতে বসেই বইটা পড়তে হবে, ঘরে নিয়ে যাওয়ার পারমিশন নেই। চিঙ্কি দুঃখ পায়, কিন্তু গাট্টু উৎসাহ দিয়ে বলে, কোনো ব্যাপার নেই, কালকে আমরা আবার আসবো। আর গাট্টু, চিঙ্কি লাইব্রেরি থেকে ঘরে পৌঁছায়। ডিনারের সময় গাট্টু যা যা পড়েছিল মা, বাবা আর চিঙ্কিকে বলতে লাগে। ম্যাডাম ঠিক বলেছিল, আমি সব প্রশ্নের উত্তর পাচ্ছি, কালকে আমি আবার আসবো। হ্যাঁ মা বাবা, আমিও হিন্দি কবিতা পড়লাম, আর কি ভালো লাগলো। কত বড় বড় বই হয় লাইব্রেরিতে।
চিঙ্কি তারপর তাড়াতাড়ি খাবার শেষ করে আর নিজের রুমে গিয়ে নোটবুক নিয়ে আসে আর নিজের পছন্দের একটা কবিতা নোটবুকে লিখে নেয় আর সবাইকে পড়েও শোনায়। এমন যদি হতো, ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো, নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে, খেয়াল মতো নানান ফুলের সুবাস নিতাম কত। বাবা মা আর গাট্টু চিঙ্কির জন্য তালি বাজায়। বা চিঙ্কি, কি ব্যাপার? ছোটবেলা আমিও এই কবিতা পড়েছি, খুব ভালো। গাট্টু চিঙ্কি, তোমরা প্রথমবার লাইব্রেরিতে গেলে, তবুও তোমরা বোর হওনি, এমনিতেও হতেও নেই। লাইব্রেরি আসলে এমন জায়গা যেখানে তুমি সব রকমের বই পাবে আর প্রত্যেক প্রশ্নের উত্তরও। ঠিক বললে মা, অনেক শান্তিও থাকে লাইব্রেরিতে, শান্তিতে পড়াশোনাও করা যায়। প্রিন্সিপাল স্যারকে আমি নিজে থ্যাংক ইউ বলবো, ফার্স্ট টাইম লাইব্রেরি এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। স্কুল বাস সকালবেলা, আর মা রোজের মতো গাট্টু চিঙ্কির জন্য টিফিন বানিয়ে আওয়াজ দেয়। গাট্টু চিঙ্কি, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, টিফিনও তোমার তৈরি হয়ে গিয়েছে। মা, আমি এই শুলেস বানতে পারছি না, দেখো না উল্টো হয়ে গেছে। হে ভগবান, এখনো তৈরি হওনি তুমি? স্কুলে লেট হয়ে যাবে যে, স্কুল বাস এক্ষুনি এসে যাবে যে। মা, আমিও তাই পাচ্ছি না। বাস, আমি রোজ বলি যে আগের দিন রাতেই সব গুছিয়ে রাখো। এখন টাইম না পাওয়া গেলে যে টিচার তোমাদের সাজা দেবে, তখন তো কাঁদবে, আর বাসও তো এইমাত্র আসলো বলে। এই নাও চিঙ্কি, শুলেস বাঁধা হয়ে গেছে। মা, আমার তাই। দাঁড়াও, কালকে ধোপির ওখান থেকে যে কাপড় এসেছিল সেখানে দেখছি। তখনই দরজায় জোরে আওয়াজ হয়, বাসের আওয়াজ। আরে তোমরা এখনো তৈরি হওনি, বাস এসে গেছে। চিঙ্কি, এদিকে এসো, জলের বোতলটা নাও, না হলে কালকের মতন ভুলে যাবে। বাস ড্রাইভার ওদিকে আরো জোরে আওয়াজ দিতে লাগে। মা তখনই টাই নিয়ে চলে আসে আর গাট্টুকে ফটাফট পরিয়ে দেয়। আরে বাবা, শুধু গলার মধ্যে ফেলে দাও। গাট্টু, রাস্তায় পড়ে নিও তুমি, তাড়াতাড়ি যাও, বাস হর্ন বাজাচ্ছে। বাস চলে গেলে এখন আমাকে অনেক দূর যেতে হবে। মা বাবা গাট্টু চিঙ্কির হাত ধরে মেন গেটের দিকে এগিয়ে যায়। আরে তাড়াতাড়ি করুন, লেট হচ্ছে। 30টা বাচ্চাকে নেওয়ার আছে আলাদা আলাদা লোকেশনের থেকে। বাস আসার আগে এখানে এসে দাঁড়িয়ে পড়বেন আপনারা। সরি, কাল থেকে এসে যাব, আজকের জন্য থ্যাংক ইউ। মা গাট্টু চিঙ্কির দিকে তাকিয়ে বলি, দেখলে তো, রোজ বলি টাইম করে শুয়ে পড়ো তোমরা আর উঠে পড়ো, কিন্তু তোমরা দুজন তো আর শুনবে না। ওরে বাবা, সন্ধেবেলা ওদেরকে বকা দিয়ে দিও, এখন ওদের যেতে দাও। দুজন বাচ্চা দৌড়ে দৌড়ে স্কুল বাসের গেটে পৌঁছায় আর কন্ডাক্টর এক এক করে ওদের বাসে তুলে দেয়। বাসের ভেতর সব বাচ্চারা গাট্টু চিঙ্কিকে দেখে হাই ফাইভ ছোড়ে। গাট্টু চিঙ্কিও ওটা দেখে হাই ফাইভ করে, আর কিছুক্ষণ পরেই দুজনে নিজের নিজের সিটে বসে পড়ে। সুধা, একটু এগিয়ে বস না, আমার সিটে বসে আছিস তুই। না, সরবো না, এটা আমার সিট। দেখো না কন্ডাক্টর দাদা, এটা কি করছে? আরে সুধা, তোমার সিট ওইখানে আছে, এইখানে নয়, বলেছিলাম তো কালকে। ছাড়ো তুমি, একটা কাজ করি, তুমি এখানে বসে যাও আর আমরা চকলেট ভাগ করে খাই। আরে চিঙ্কি, আমার টাইটা একটু ঠিক করে দাও না। চিঙ্কি গাট্টুর টাই ঠিক করে দেয়, কিন্তু সুধা এটা দেখে হাসতে লাগে। কেন হাসছো তুমি? গাট্টু এত বড় হয়ে গেছে, এখনো নিজের টাই বাঁধতে পারে না। তোর কি? চিঙ্কি আমার বোন, সে আমার অন্য কাজও করে দেয়। সুধা গাট্টুকে জ্বালাতে লাগে। গাট্টু টাই বাঁধতে পারে না, গাট্টু টাই বাঁধতে পারে না। আর গাট্টু মুখ ফুলিয়ে বসে যায়। তখনই পরের স্ট্যান্ড এসে যায়। তখন গাট্টুর বেস্ট ফ্রেন্ড বান্টি আর চিঙ্কির বেস্ট ফ্রেন্ড গুড্ডি এসে যায়, আর দৌড়ে এসে তারা গাট্টু চিঙ্কিকে জড়িয়ে ধরে। গুড্ডি, আমি এখনই চকলেটের টুকরো করতে যাচ্ছিলাম, এখন আমরা 5 জন মিলে খাবো। ওয়াও, জানিস মা আমাদের সবার জন্য স্যান্ডউইচ পাঠিয়েছে। ওয়াও, এতে চিজ আছে কি? না, ওটাতে তো ফ্যাট হয়, তাই আমি ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়েছি। দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। আমি কিন্তু 2 পিস খাবো, কালকে শুধু একটাই পিস দিয়েছিলি। আরে দাঁড়াও দাঁড়াও, মা আজকে বড় বড় স্যান্ডউইচ সবার জন্য পাঠিয়েছে। চিঙ্কি এটা শুনে লাফাতে লাগে। ওয়াও, তুই আমার বেস্ট ফ্রেন্ড গুড্ডি, আন্টি থ্যাংক ইউ। তারপর গুড্ডি সবাইকে স্যান্ডউইচ দেয় আর চিঙ্কি চকলেট। সবাই খুশি খুশি খাচ্ছিল, তখন
বান্টি, আমরা সবাই ওয়ার্ড পাজল খেলি কি? তুমি কি বলছো গুড্ডি চিঙ্কি? আধা ঘন্টা আছে স্কুলে আসতে এখনো। চল না অন্তাক্ষরী খেলি আমরা। না না, মা বলে ওয়ার্ড পাজল খেললে আমাদের মেমোরি আরো শার্প হয়। গাট্টু, আজকে ওয়ার্ড পাজলই খেলবো, কিন্তু অন্যরকম। আলাদা কিভাবে? একজন দাঁড়িয়ে চুপচাপ সবাইকে হিন্ট দেবে, আর বাকি আমরা সবাই সেটাকে গেস করব। ওয়াও, এটা তো খুব ভালো আইডিয়া। এক কাজ করা হোক, তুমি আরম্ভ করো, যাতে সবাই রুলস এন্ড রেগুলেশন শিখে নিক। তখনই বাসের ব্রেক খুব জোরে লাগে আর বান্টির হাতের স্যান্ডউইচ নিচে পড়ে যায়। ও খুব উদাস হয়ে যায়। আরে, এটা তো পড়ে গেল। এখন তো এর উপরে মাটিও লেগে গেছে। মা নিচে জিনিস উঠিয়ে খেতে মানা করে দিয়েছে। আমার কত জোরে খিদে পেয়েছিল। ওর সেই উদাস মুখ গাট্টু, চিঙ্কি আর গুড্ডি দেখতে পারছিল না। একটা কাজ করি, আমরা আমাদের স্যান্ডউইচের একটা টুকরো বান্টির সাথে শেয়ার করি, এতে ও স্যান্ডউইচ খেতে পারবে। আরে না, তোমরা খেয়ে নাও। কিন্তু ততক্ষণে সবাই নিজের এক একটা পিস বান্টিকে দিয়ে দিয়েছে। আরে কি করছো? বিটরুট সবাইকে খাওয়ার উচিত, এতে আয়রন থাকে, মা বলে না চিঙ্কি? আর হ্যাঁ, এটা আর গাজর খেলে গালও একদম লাল লাল হয়ে যায়, মুখে খুব গ্লো আসে। আর মা তো এটাও বলেছে যে শীতকালে রোজ খাওয়া উচিত, এতে আমাদের ইমিউনিটিও বাড়ে। একদম ঠিক কথা বলছে সে। প্রমিস করো আজকের পরে আর ফেলবে না। ওকে বাবা, প্রমিস। চিঙ্কি পিঙ্কি প্রমিস। না না, চিঙ্কি প্রমিস। এটা শুনে সবাই জোরে জোরে হাসতে লাগে। আরে চিঙ্কি, ওয়ার্ড পাজল তো বলো, একটু পরে স্কুল এসে যাবে। খেলার জন্য তো সময় পাবো না। কন্ডাক্টর দাদা এই সব কিছু দেখছিল আর বাচ্চাদের এই অ্যাক্টিভনেস দেখে খুব খুশিও হচ্ছিল। চিঙ্কি নিজের জায়গায় দাঁড়িয়ে বলে, করে দেয় যে আমাদের গালগুলো লাল। বলে সবাই সবজি, কিন্তু আসলে সেটা ফল। বলো বলো, কি নাম তার? আরে বিটরুট। ভুল। আরে কত কঠিন প্রশ্ন। তখনই গুড্ডি ফট করে বলে, টমেটো, কারণ ওটা ফল। একদম ঠিক। তুমি কত বুদ্ধিমান গুড্ডি, এই জন্যই তো তুমি আমার বেস্ট ফ্রেন্ড। সবাই খুশি হয়ে যায় আর বাস তখন স্কুলে চলে আসে। কন্ডাক্টর দাদা সবাইকে বলে, কেউ হুড়োহুড়ি করবে না, আমি এক এক করে সবাইকে নামাবো। সবাই নিজের জায়গাতে দাঁড়িয়ে পড়ো। আর সব বাচ্চারা বাসে দাঁড়িয়ে পড়ে। তারপর বাস কন্ডাক্টর দাদা সবাইকে এক এক করে নামিয়ে দেয়। বাই বাচ্চারা, ভালো করে তোমরা সবাই পড়াশোনা করো। ছুটির পরে এইখানে এসে সবাই দাঁড়াবে। বাই বাই দাদা। ভিজিটিং পোস্ট অফিস। গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে অটো রিক্সা করে মার্কেট যাচ্ছিল, কিন্তু ট্রাফিকের জন্য ওদের অটো রিক্সা একটা পোস্ট অফিসের সামনে এসে দাঁড়ায়। গাট্টু চিঙ্কি তখন বড় অফিসটা দেখে। বাবা, এটা কোন অফিস? গাট্টু, পড় তো আগে, এটা পোস্ট অফিস। ঠিক বললে চিঙ্কি, এইটা পোস্ট অফিস। কিন্তু বাবা, পোস্ট অফিসে কি কাজ হয়? তখনই রিক্সা চলতে লাগে। গাট্টু চিঙ্কি, পোস্ট অফিসের ব্যাপারে অনেক কাজ আছে, ঘরে চলো বলছি তোমাদের। গাট্টু চিঙ্কি তারপর মা বাবার সাথে ঘরে পৌঁছায়। গাট্টু চিঙ্কি তারপর ফ্রেশ হয়ে টিভির সামনে বসে যায় আর মা কিচেনের কাজে ব্যস্ত হয়ে যায়। কার্টুন দেখতে দেখতে বাচ্চারা তো পোস্ট অফিসের কথা ভুলেই যায়। তখনই হলে রাখা মায়ের মোবাইল বাজে। মা, মাসির ফোন। চিঙ্কি মা ফোনটা তোলো, দেখো মাসি কি বলছে। চিঙ্কি মা, তোমার মাকে জিজ্ঞেস করো যে পার্সেলটা পাঠিয়েছিলাম পেয়েছে কিনা। পার্সেল? কি ধরনের পার্সেল মাসি? এরকম তো কিচ্ছু আসেনি। তাহলে মাকে বলো পোস্ট অফিসে গিয়ে যেন একবার খোঁজ নেয়। চিঙ্কি তখন ফোন রেখে দেয়। কি হলো চিঙ্কি, মাসি কি বললো? মাসি তো পোস্ট অফিস যেতে বললো। চলো মায়ের সাথে কথা বলি। চিঙ্কি মা, নিশ্চয়ই মাসি পার্সেলের কথা বলেছে। আমি তো বলেছিলাম যে পোস্ট অফিসের একটা কাজ আছে, তো তোমাদের পোস্ট অফিস যেতে হবে আর আমাদের পার্সেলের ব্যাপারে জিজ্ঞেস করবে যে ওটা এসেছে কিনা। এখন তোমরা যাও, ঠিক আছে? পোস্ট অফিসের কথা শুনে গাট্টু চিঙ্কি খুব এক্সাইটেড হয়ে যায়। ওরা নতুন জিনিস শিখতে খুব ভালোবাসে। তারপর আর কি, গাট্টু চিঙ্কি শহরের বড় একটা অফিসে
মানে পোস্ট অফিসে পৌঁছে যায়। চিঙ্কি, অফিস তো কত বড়, আমাদের কোথায় যাওয়ার আছে? গাট্টু চিঙ্কি তখন সব কটা কাউন্টার মন দিয়ে দেখে। তখন ওরা এনকোয়ারি কাউন্টার দেখতে পায়, আর তার সাথে পোস্ট অফিসে আরো কাউন্টার দেখে, যেমন স্পিড পোস্ট, মানি অর্ডার, পোস্টাল স্ট্যাম্প ইত্যাদি। গাট্টু চিঙ্কি এনকোয়ারি কাউন্টারের সামনে এসে দাঁড়িয়ে যায়। ম্যাডাম, আমাদের নিজের পার্সেলের ব্যাপারে জানার আছে। মাসি আমাদের জন্য পাঠিয়েছে, কিন্তু আমরা এখনো পাইনি। কাউন্টারে বসে থাকা ম্যাডাম গাট্টু পিঙ্কিকে দেখে হাসলো আর বললেন, তোমাদের নাম কি সোনারা? আমি গাট্টু, আর এটা চিঙ্কি। খুব ভালো নাম। আচ্ছা গাট্টু, তোমাকে বোঝাই। তুমি তোমার মাসিকে জিজ্ঞেস করবে সে স্পিড পোস্ট করেছে না নরমাল। তোমার মাসি যদি স্পিড পোস্ট করে, তাহলে তোমাকে স্পিড পোস্টের কাউন্টারে যেতে হবে, আর তারপর তোমার মাসির শহর আর নাম বলতে হবে। তাহলে বুঝতে পারবে যে তোমার পোস্ট এসেছে না না। ও আচ্ছা আচ্ছা, তাহলে বুঝেছি। গাট্টু চিঙ্কি দৌড়ে দৌড়ে স্পিড পোস্টের কাউন্টারে পৌঁছায়। স্যার, এখানে আমাদের মাসির পার্সেল এসেছে। কাউন্টারে বসা স্যার হেসে ওঠে। উনি তখন মাসির নাম আর শহর জিজ্ঞেস করেন। গাট্টু চিঙ্কি তখন মাসির নাম আর শহর বলে। না বাবা, এই নামে কোনো পার্সেল আসেনি। গাট্টু চিঙ্কি তখন নিরাশ হয়ে ঘরে চলে আসে। কি হয়েছে গাট্টু চিঙ্কি, পোস্ট অফিসে পার্সেল এসছে? না মা, এখনো আসেনি। আমরা জিজ্ঞেস করেছি, কিন্তু এখনো আসেনি। মা তখন মাসির সাথে কথা বলে, আর তারপর গাট্টু চিঙ্কিকে বলে, শোনো বাবা, মাসির সাথে কথা হয়েছে। উনি তো অনেকদিন আগেই পাঠিয়েছেন, এতদিনে আসা উচিত ছিল। এতদিন তো ঘরে এসে পৌঁছেছে, এইবার কেন এলো না? এবার জিজ্ঞেস করে এসো, ঠিক আছে? মা তখন গাট্টু চিঙ্কিকে মাসির পাঠানো পার্সেলের ডিটেলস, কাস্টমার আইডি লিখে দেয়। মা, তুমি যাও না, ওনারা হয়তো ঠিকঠাক আমাদের বলছেন না, হয়তো ছোট বলে। আরে চিঙ্কি মা, এরকম ব্যাপার নয়। তুমি ঠিকঠাক ভাবে বললেই বলে দেবে। ইন্ডিয়ার সব থেকে বড় ডিপার্টমেন্ট হলো পোস্ট অফিস, যে নাগরিকের সেবায় সব সময় তৎপর থাকে। ইন্ডিয়ান পোস্ট অনলাইন সেবাও দিচ্ছে। কোনো টেকনিক্যাল প্রবলেম হবে, এই জন্য হয়তো রিসিভ হয়নি। তোমরা আবার যাও। আচ্ছা ঠিক আছে মা। তুমি চিন্তা করো না মা, এবারে তো আমরা জেনেই ছাড়বো। আসার সময় আমার জন্য স্ট্যাম্পও নিয়ে এসো। ওকে মা। গাট্টু চিঙ্কি আবার একবার পোস্ট অফিস যায়। আরে গাট্টু চিঙ্কি আবার এসে গেলে, মাসির সাথে কথা হয়েছে? হ্যাঁ ম্যাডাম, মাসি তো কবে পার্সেল করেছে, কিন্তু এখনো আসেনি। মা বললো আমরা অনলাইনও চেক করতে পারি। আপনি কি আমাদের সাহায্য করবেন? হ্যাঁ হ্যাঁ, কেন না। একটা কাজ করো, ভেতরে এসে যাও। চিঙ্কি তখন পোস্ট অফিস ম্যাডামকে মায়ের লিখে দেওয়া কাস্টমার আইডি দেয়। ম্যাডাম, এটা পোস্টের আইডি। পোস্ট অফিসের ম্যাডাম তখন কম্পিউটারে পোস্ট অফিসের ওয়েবসাইট খোলেন, আর ওতে কিছু ডিটেলস দেন, আর চিঙ্কির দেওয়া আইডি অ্যাড করেন। দেখো গাট্টু চিঙ্কি, পার্সেল এখনো ট্রানজিশনে আছে, কালকে এখানে পৌঁছে যাবে। গাট্টু চিঙ্কি তখন কম্পিউটারে ঝুঁকে দেখে, আর ম্যাডাম তখন গাট্টু চিঙ্কিকে পার্সেল রিলেটেড সব ডিটেলস বলেন। চিন্তা করো না গাট্টু চিঙ্কি, কালকে পার্সেল পেয়ে যাবে। ম্যাডাম, ডিটেলস বের করা কি এতটা সোজা? আপনি তো কত তাড়াতাড়ি বলে দিলেন। হ্যাঁ গাট্টু চিঙ্কি, পোস্ট অফিসের সেবা এখন তাড়াতাড়ি হয়ে গেছে। এইটা মানি অর্ডারের কাউন্টার, এতে কি হয়? গাট্টু, মানি অর্ডার এমন একটা সিস্টেম যার ফলে তুমি যখন টাকা জমা করবে আর যার নামে মানি অর্ডার করবে, সে সেই শহর থেকে সেই টাকা তুলতে পারবে। শুধু তোমাকে এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে, আর অন্য শহরে টাকা পৌঁছে যাবে। আচ্ছা, এমন নাকি? গাট্টু চিঙ্কি ঘরে ফিরে আসে, আর মাকে পার্সেলের ব্যাপারে সব বলে। মা, কালকে পার্সেল এসে যাবে। মাসি নিশ্চয়ই লাড্ডু পাঠিয়েছে আমার জন্য, কিন্তু লাড্ডুর ডিব্বা তো অনেক ভারী হয়, পোস্ট অফিসে সেটা কি করে আসবে? পোস্টের সাহায্যে সবকিছু পাঠানো যায় চিঙ্কি, শুধু পার্সেলের ওজনে কিছু টাকা দিতে হয়, না হলে সব ধরনের জিনিস পাঠানো যায়। এই নিন মা, আপনার স্ট্যাম্প। এই স্ট্যাম্প কি কাজে আসে? এই স্ট্যাম্প হলো যাকে আমরা পার্সেল পাঠাচ্ছি, এটা পোস্ট অফিসের চার্জের একটা প্রকার। এর সাহায্যে কম টাকায় পোস্ট পাঠানো যায়। হ্যাঁ মা, সেখানে ম্যাডামও আমাদেরকে বলল যে পোস্ট অফিসের সব সেবা খুব তাড়াতাড়ি হয়। উনি তাড়াতাড়ি মাসির পার্সেলের ব্যাপারে বললেন। হ্যাঁ মা, উনি তোমার দেওয়া ডিটেলস দিতে কম্পিউটার থেকে সব ডিটেলস বের করে দিলেন। জেনে খুশি হলো বাচ্চারা যে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। এরপর থেকে তোমরাই যাবে পোস্ট অফিসে।
দ্বিগুণ খেলনা। কয়েক বছর আগে একটা শহরে 6 বছরের মিষ্টি আর 7 বছরের ময়ঙ্ক তাদের মা বাবার সাথে থাকত। মিষ্টি আর ময়ঙ্কের কাছে অনেক ধরনের খেলনা ছিল, কিন্তু ওরা একে অপরের খেলনা কখনোই ভাগ করে খেলতো না। আর সব সময় এই কথা নিয়ে ঝগড়া করত যে কার কাছে বেশি খেলনা আছে। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি আছে খেলনা, আর আমার খেলনাগুলো তোমার থেকে বেশি ভালো হচ্ছে। না, আমার কাছে তোমার থেকে বেশি খেলনা আছে। একদিন ওদের দাদু ওদের সাথে থাকতে এলেন। উনি নিজের সাথে অনেক ভালো ভালো খেলনা নিয়ে এসেছিলেন। বাচ্চারা, আমি তোমাদের জন্য অনেকগুলো খেলনা নিয়ে এসেছি। বাহ, এতগুলো খেলনা! ওরা দুজনেই দাদুর কাছে গেল আর ওনার হাত থেকে একটা একটা করে ব্যাগ নিয়ে নিল। এই খেলনাগুলো আমার। আর এই খেলনাগুলো আমার। আমি এই সমস্ত খেলনা শুধু তোমাদের জন্যই এনেছি, তাহলে এগুলো ভাগ করার কি দরকার? না দাদু, আমরা আমাদের কখনো খেলনা ভাগ করি না। কোনোদিন না। এই কথা শুনে দাদু খুব অবাক হয়ে গেলেন, কিন্তু উনি বাচ্চাদেরকে কিছুই বললেন না। পরের দিন সব দিনের মতোই দুজনে ঝগড়া শুরু করলো। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি খেলনা আছে। এইবারেও দাদু ভেবেছিলেন যে বাচ্চারা নিজেরা বুঝে যাবে। এমনটাই কয়েকদিন ধরে চলতে থাকলো। তারপর একদিন দাদু কিছু ভাবলেন। এই বাচ্চারা এইভাবে বুঝবে না, আমাকেই এদের দুজনকে একতার মানে বোঝাতে হবে। এই ভেবে উনি বাচ্চাদের ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখলেন বাচ্চারা ঝগড়াই করছিল। দাদুকে দেখে ওরা দাদুকে জিজ্ঞাসা করলো, দাদু, এবার তুমি বলো কার কাছে বেশি খেলনা আছে? হ্যাঁ দাদু, তুমিই বলো যে কার কাছে বেশি খেলনা আছে। আমার হিসেবে তো তোমাদের দুজনের কাছেই অনেক কম খেলনা আছে। কিন্তু তোমরা দুজনে একদম চিন্তা করো না, আমি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিতে পারি। ওটা কেমন করে? জাদু করে। জাদু করে? হ্যাঁ, জাদু করে। এবার তাড়াতাড়ি নিজের চোখ বন্ধ করো, এক্ষুনি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিচ্ছি। দাদুর এই কথা শুনে দুইজনে নিজেদের চোখ বন্ধ করে নিল। দাদু এগিয়ে গেলেন আর দুইজনের খেলনাগুলোকে একসাথে রেখে দিলেন। তারপর আবার উনি বাচ্চাদের কাছে গিয়ে দাঁড়ালেন। এবার তোমরা চোখ খুলতে পারো। বাচ্চারা নিজেদের চোখ খুলতে দেখলো যে সব খেলনাগুলো একসাথে ছিল। এই দেখে দুজনে খুব রেগে গেল। দাদু, এ তুমি কি করলে? তুমি আমাদের খেলনাটাকে মিলিয়ে কেন দিলে? এর উত্তরে দাদু ওদের বুঝিয়ে বললেন, মিলিয়ে দেইনি, আমি তোমাদের খেলনাগুলো দ্বিগুণ করে দিয়েছি। বাচ্চারা, একতায় অনেক শক্তি হয়। যদি আমরা মিলেমিশে থাকি তাহলে এই খেলনাগুলোর মতো আমাদের শক্তিও দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য আমাদের ঝগড়া করা উচিত নয়, সব সময় মিলেমিশে থাকতে হয়। শেষ পর্যন্ত দাদুর বোঝানোর পরে বাচ্চারা একসাথে থাকার মর্ম বুঝতে পারল, আর তারপর থেকে ওরা আর কোনোদিন খেলনা নিয়ে ঝগড়া করত না। লাল রঙের গাড়ি। অনেক বছর আগে কোনো এক শহরে গাট্টু নামের একটি 6 বছরের ছেলে তার বাবা, মা আর ঠাকুরদার সাথে থাকতো। গাট্টুর বান্টি নামের এক বন্ধু ছিল, যার বাবা ছিলেন খুব বড়লোক। তিনি সব সময় বান্টিকে নতুন নতুন খেলনা কিনে এনে দিতেন। কিন্তু গাট্টুর বাবা মা অনেক গরিব ছিল, তাদের কাছে এত টাকা ছিল না যে গাট্টুর জন্য নতুন নতুন খেলনা কিনে আনতে পারত। তাই গাট্টুর কাছে শুধু একটা বেশ পুরনো খেলনা গাড়ি ছিল। একদিন গাট্টু স্কুল থেকে ফিরছিল, তখন দেখলো ওদের ঘরের কাছে একটা লাল রঙের খুব সুন্দর খেলনা গাড়ি পড়ে আছে। গাড়িটা দেখে সে ভাবলো, আরে এত সুন্দর গাড়ি, এই গাড়িটা কার? ও গাড়িটার কাছে গিয়ে সেটাকে তুলে নিল। আশেপাশে দেখলো গাট্টু, কিন্তু কেউ ছিল না। এখানে তো কেউই নেই। আচ্ছা, তাহলে গাড়িটা আমি রেখে দিচ্ছি, আর যখন গাড়িওয়ালা এটা খুঁজতে খুঁজতে আসবে তখন না হয় ফেরত দিয়ে দেব। এই ভেবে সে গাড়িটাকে নিজের সাথে ঘরে নিয়ে গেল।
এইবার গাট্টু রোজ স্কুল থেকে ফিরে কারটা নিয়ে খেলতে লাগে। ধীরে ধীরে গাট্টু ভুলেই গেল যে গাড়িটা ওর নয়। এমনি করে অনেক দিন পেরিয়ে গেল। এরপর একদিন গাট্টু তার ঘরের বাইরে বসেছিল। তখন চিন্টু আর পিন্টু নামের দুটি ছেলে সেখান দিয়ে বেরোচ্ছিল। পিন্টু, আমার বাবা আমার জন্য একটা খুব সুন্দর লাল গাড়ি নিয়ে এসেছিল, কিন্তু জানি না কোথায় সেটা হারিয়ে ফেললাম। হারিয়ে গেছে, কিন্তু কিভাবে জানি না। আমি তো ওটা নিয়ে এই গলি হয়েই আমার কাকার বাড়ি যাচ্ছিলাম। সেখানে পৌঁছে আমি ব্যাগ চেক করলাম, তো আমার ব্যাগ খোলা ছিল। তাহলে নিশ্চয়ই তোমার গাড়িটা পড়ে গিয়েছে। সেই দিনের কথাগুলো শুনবার পর গাট্টু বুঝে গেল ওই দিন ঘরের বাইরে যে লাল রঙের গাড়িটা পেয়েছিল সেটা আসলে চিন্টুর ছিল। আমি তো ভুলেও গিয়েছিলাম যে গাড়িটা একদিন আমাকে ফেরত দিতে হবে। তারপর মনে দুঃখ নিয়ে ওই গাড়িটা উঠালো আর চিন্টুর ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। চিন্টুর ঘরের কাছে পৌঁছে সে দেখলো যে চিন্টু ওর ঘরের বাইরে বসে অনেকগুলো গাড়ির সাথে খেলছে। এই দেখে সে বলল, আরে, এই চিন্টুর কাছে তো এত সুন্দর সুন্দর কার আছে, আর আমার কাছে শুধু একটাই আছে, যা আবার এত পুরনো। যদি আমি ওকে লাল গাড়িটা নাও দিই তাহলে ওর ওপর কোনো প্রভাবই পড়বে না। তাই এই লাল গাড়িটা আমি রেখে নিচ্ছি। এই ভেবে সে ওই গাড়িটা নিজের ঘরে ফেরত নিয়ে এলো। সেই দিনই সন্ধেবেলা ও ঠাকুরদা ওকে রোজকার মতো হোমওয়ার্ক করাচ্ছিলেন। লোভ করা খুব খারাপ জিনিস। গাট্টু, তুমি কি জানো লোভ কি জিনিস? না ঠাকুরদা। লোভের মানে হলো অন্য কারোর জিনিস নিজের ভেবে নেওয়া। কিন্তু ঠাকুরদা, যদি আমার কোনো জিনিস ভালো লাগছে আর আমি চাইছি সেটা আমার হয়ে যাক, তবে তাতে খারাপ কি আছে? খারাপটা হলো তুমি কিভাবে ওই জিনিসটি পাওয়ার কথা ভাবছো। সেটা কিভাবে? সেটা এভাবে হয় যে সবার আগে আমাদের মনে লোভ আসে, তারপর সেই লোভকে পূর্ণ করতে আমরা ভুল রাস্তা বেছে নিই, যেমন হলো চুরি। আর তারপর শুধু ওই ছোট লোভের কারণে আমরা চোর হয়ে যাই। আর যেহেতু সমস্ত খারাপের সূত্রপাতই কোনো না কোনো ভাবে লোভ থেকে হয়, তাই জন্যে সব খারাপের মধ্যে লোভ হলো সবচেয়ে বেশি খারাপ। ঠাকুরদা ঠিকই বলেছেন। লোভের কারণেই আমি চিন্টুর গাড়ি নিজের কাছে রেখে দিয়েছি আর আমি চোর হয়ে গিয়েছি। এই ভেবে সে তক্ষুনি গাড়িটা নিয়ে চিন্টুর ঘরে গেল আর তাকে তার গাড়ি ফেরত দিয়ে দিল। এইভাবে ঠাকুরদার কথা শুনে গাট্টু লোভের মানে বুঝতে পেরে গেছিল, আর এরপর সে কখনো লোভের বশে কোনো ভুল কাজ করেনি। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।